আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যথারীতি ডক্টরস অ্যান্ড মেডিসিনের নিয়মিত লাইভে হাজির হয়েছি। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গর্ভাবস্থার প্রয়োজনীয় পরামর্শ এবং করণীয়। এই বিষয় নিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার নুসরাত আরা ইউসুফ, এমবিবিএস ঢাকা, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস গাইনিন অবস, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে আমাদের লাইভে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। আর হচ্ছে স্বাধীনতার এই ৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিজয়ের মাসে আমার দর্শক শ্রোতাদের জানাই স্বাগতম। জি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা সাধারণত জানি যে কারো বাসায় যখন কেউ গর্ভবতী হন বা যারা বাচ্চা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, আমরা আসলে অনেক আগ থেকেই বিভিন্ন বিষয়ে পরামর্শ বলেন বা সচেতনতা বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা সবার পরিবারের সবারই একটা আগ্রহ থাকে। তো এই বিষয়টা নিয়েই আসলে আমরা আজকে পুরো আলোচনাটি করব এবং আমরা আশা করব আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা আমাদের ভিডিওটি দেখবেন, তারা নিশ্চয়ই উপকৃত হবেন। আচ্ছা, আপু, আপনার কাছ থেকে আমরা যে বিষয়টা একটু জানতে চাইবো, যেমন একজন মা যখন প্রথম প্রিপারেশনটা যখন নেন যে গর্ভধারণের ব্যাপারে বা দম্পতি যখন সিদ্ধান্ত নিলেন, তখন উনারা প্রস্তুতিটা কিভাবে শুরু করবেন, এটা গেল একটা প্রশ্ন। পাশাপাশি গর্ভধারণের পরপর যে প্রথম ৩ মাস আপনাদের নিকট কখন যাবেন বা কি করবেন? আচ্ছা, ধন্যবাদ। আ আমরা যখন কোনো কাপল যখন গর্ভধারণ করার সিদ্ধান্ত নেয়, তখনই কিন্তু আমরা তাদেরকে বলি যে আমাদের কাছে আসার জন্য। সেইটাকে আমরা কিন্তু বলি কিন্তু প্রি কনসেপশনাল কাউন্সেলিং। মানে কনসেপ্ট করার আগেই তারা যদি কোনো বিশেষজ্ঞ ডক্টরের কাছে আসে, তখন আমরা কি করি? তাহলে আমাদের একটু সুযোগ সুবিধা বেড়ে যায়। দেখা যায় যে আমরা মেয়েটাকে এক্সামিনেশন করতে পারি, ছেলেটাকে কিছু কোয়েশ্চেন করতে পারি, মেয়েটাকে কোয়েশ্চেন করতে পারি। তাদের কোনো ডিজিজ আছে কিনা সেটা আমরা তাদেরকে জানতে পারি। ইভেন তাদেরকে আমরা হচ্ছে কিছু ইনভেস্টিগেশন করেও তাদের কোনো ডিজিজ আছে কিনা, যেমন অনেকের ফ্যামিলিয়াল ডিজিজ থাকে ডায়াবেটিস, অনেকের থাকে হাইপারটেনশন, সেগুলো তাদের রিস্ক ফ্যাক্টর গুলো আছে কিনা সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। বা তারাও যদি এই ডিজিজ গুলো ক্যারি করে, তখন এক্সামিনেশনের মাধ্যমে যদি আমি দেখি যে হ্যাঁ তার সে হাইপারটেনসিভ কিন্তু সে জানে না, তখন তাকে কিন্তু আমি অ্যান্টি হাইপারটেনসিভ দিতে পারি। এবং যখন সে কনসিভ করবে, তখন কিন্তু আবার আমরা অনেক অ্যান্টি হাইপারটেনসিভ যেগুলো প্রেগন্যান্সিতে সেফ না সেগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। এবং দেখা যায় ডায়াবেটিসের জন্য যেগুলো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট যেগুলো খায়, সেটা কিন্তু অনেক সময় অনেক ড্রাগ কিন্তু প্রেগন্যান্সিতে সেফ না। তখন সেটাকেও কিন্তু আমরা কনভার্ট করতে পারি। এছাড়া দেখা যায় যে তার ব্লাড গ্রুপটা জানতে পারি, তার অ্যানিমিক স্ট্যাটাস কি, তাকে একটা যদি সিবিসি করায় সেটা জানতে পারি। তার জরায়ুতে কোনো গঠনগত ত্রুটি আছে কিনা, আমরা যদি একটা বেসলাইন আল্ট্রাসোনোগ্রাফি করাই তাহলে সেটা আমরা জানতে পারি। তার মানে প্রি কনসেপশনাল কাউন্সেলিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে আমরা কিছু ড্রাগ আছে, যেমন সিম্পল একটা ড্রাগ ফলিক অ্যাসিড, সেই ওষুধটা যদি আমরা তাকে দেই, তাহলে দেখা যায় 70% জন্মগত ত্রুটি কিন্তু আমরা এড়াতে পারি। তাহলে আমরা এক্ষেত্রে বলবো যে প্রি কনসেপশনাল কাউন্সেলিং খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা প্ল্যান করছেন বেবি নিবেন, অবশ্যই আপনার নিকটবর্তী একজন গাইনোকোলজিস্টের কাছে যেয়ে আপনার প্রি কনসেপশনাল কাউন্সেলিং করে নিবেন। তাহলে আপনাদের গর্ভধারণটা স্মুথ হবে। আচ্ছা, এরপরে আসি, আমরা গর্ভ কিন্তু একটা মেয়ের জন্য আশীর্বাদ, একটা পুরা পরিবারই কিন্তু একটা স্বপ্নের জাল বুনতে থাকে এই নবাগত শিশুকে নিয়ে। তাই এই গর্ভকালীন সময়টা কিন্তু দীর্ঘ ৯ মাস। এই ৯ মাসে কিন্তু মার বিশেষ যত্নের প্রয়োজন হয়। এবং এই ৯ মাসে মারা আমাদের কাছে আসে, আমরা তাদেরকে এক্সামিনেশন করি, ফলো আপ করি, তাদেরকে বিভিন্ন ইনভেস্টিগেশন দেই এবং তাদের যদি কোনো প্রবলেম পাই তাহলে সেটার কিন্তু আমরা ট্রিটমেন্ট দেই। এই সুবিধার জন্য দেখা যায় এই লম্বা জার্নিটা, দীর্ঘ ৯ মাসের জার্নিটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করে নেই। প্রথম ৩ মাস যেটা, সেটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি। সেকেন্ড যে ৩ মাস, সেটাকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলি। আর শেষের যেই ৩ মাস, সেটাকে আমরা থার্ড ট্রাইমেস্টার বলি। এখন একটা কাপল যখন আমাদের কাছে আসে বা একটা গর্ভবতী মা যখন আসে আমাদের কাছে প্রথম ৩ মাসের মধ্যে, তখন ফার্স্ট আমরা তাকে জিজ্ঞেস করি যে আপনার শেষ মাসিক কবে হয়েছিল? তখন সে যদি তার শেষ মাসিকের ডেটটা আমাকে বলে, তখন আমরা কাউন্ট করে দেখি যে কতদিন তার অ্যামেনোরিয়া, মাসিকটা কতদিন বন্ধ। যদি দেখা যায় তার হচ্ছে 6 উইকস, ৬ সপ্তাহ, তাহলে তাকে কিন্তু আমরা একটা ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করতে দেই বা জিজ্ঞাসা করি যে আপনি কি এটা করেছেন? যদি বলে হ্যাঁ আমার পজিটিভ, তাহলে তো ওকে হলো। আর যদি বলে যে না আমি এটা করিনি, তখন আমরা তাকে প্রেগন্যান্সি টেস্ট করতে দিয়ে দেখি যে সে প্রেগন্যান্ট কিনা। তারপর হচ্ছে তাকে যেমন হচ্ছে আমরা কি করি, তাকে আমরা হচ্ছে যে একটা আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু করতে দিই। যদি দেখা যায় ২ মাসের বেশি তার অ্যামেনোরিয়া,
অ্যামেনিয়া মানেই যে সে গর্ভধারণ করেছে তা কিন্তু না। সেটাকে আমাকে সে যে গর্ভধারণ করেছে সেটাকে আমার কনফার্ম করতে হবে। তাহলে যদি আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি তাকে করতে দেই ১ম ৩ মাসের মধ্যে যদি সে আমাদের কাছে আসে, তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে হ্যাঁ, সে গর্ভধারণ করেছে এটা কনফার্ম। তারপরে এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আরো কি দেখতে পারি? যে বাচ্চা ১ টা না ২ টা মানে মাল্টিপল প্রেগন্যান্সি কিনা, বাচ্চাটা জায়গা মতো এসেছে কিনা। সব বাচ্চাই যে একদম ইউটেরাসে আসবে তা কিন্তু না। অনেক সময় বাচ্চারা কিন্তু একটোপিক জায়গাতেও থাকতে পারে, আমরা একটোপিক প্রেগন্যান্সি বলি। সেটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি এই ১ম ৩ মাসে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। তারপর বাচ্চার ফিটাল হার্ট সাউন্ড আসলো কিনা। যদি দেখি ফিটাল হার্ট সাউন্ড আসে না বা ফিটাল পোলই আসে না, তাহলে কিন্তু সেটাকে আমরা ব্লাইন্ডের অভাব বলি। সেটা কিন্তু একটা আলাদা জিনিস। সেটাও কিন্তু আমরা এই ১ম ৩ মাসের মধ্যেই দেখি। এছাড়া দেখা যায় যে মাটার হচ্ছে যে আমরা একটা সিবিসি করতে দেই। সিবিসি করতে দিলে দেখি যে ১ম ৩ মাসে সে যদি অ্যানিমিক থাকে তাহলে আমরা তাকে অ্যানিমিয়াটা কারেকশন করার চেষ্টা করি। তার অ্যানিমিক স্ট্যাটাসটা দেখতে চেষ্টা করি সিবিসির মাধ্যমে। তারপর তাকে আমরা একটা ব্লাড গ্রুপ করতে দেই। এটা খুবই কিন্তু ইম্পোর্টেন্ট ব্লাড গ্রুপটা। তাহলে ব্লাড গ্রুপের মাধ্যমে জেনে নিই সে ব্লাড গ্রুপ কি পজিটিভ না নেগেটিভ, কি ব্লাড গ্রুপের মা। যদি মাটা যদি দেখা যায় নেগেটিভ ব্লাড গ্রুপের মা হয়, তাহলে কিন্তু আবার আমরা হাসব্যান্ডের ব্লাড গ্রুপ দেখে নেই। কারণ হাসব্যান্ড মা যদি নেগেটিভ হয়, হাসব্যান্ড যদি পজিটিভ হয়, তাহলে এখানেও কিছু জটিলতা তৈরি হয়। সেজন্য আমরা দুজনেরই ব্লাড গ্রুপ সেক্ষেত্রে দেখে নিই। এছাড়া দেখা যায় আমরা ইউরিন এক্সামিনেশন করতে দেই যে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, তার জন্ডিসের জীবাণুটা দেখে নেই আমরা HbSAg পজিটিভ কিনা বা বিডিআরএল করতে দেই, কোনো জীবাণু তার শরীরে আছে কিনা। এছাড়া দেখা যায় যে তাকে আমরা কি করি একটা ব্লাড সুগার করতে দেই। সে যদি রিস্ক ফ্যাক্টর হয়, তার ফ্যামিলি হিস্ট্রিতে কারো ডায়াবেটিস আছে, তখন তাকে কিন্তু আমরা পুরাটা মানে গ্লুকোজ টলারেন্স টেস্টই করায়। আর যদি দেখা যায় না তার সেরকম রিস্ক ফ্যাক্টর নাই, শুধু আমরা শুধু ডায়াবেটিসের টেস্ট RBS টা করতে দেই। এছাড়া দেখা যায় যে রোগীটাকে আমরা তো এরকম ইনভেস্টিগেশন দিয়ে তার ফার্স্ট ট্রাইমেস্টার দেখি। এরপর তাকে আমরা এক্সামিনেশন করি। এক্সামিনেশনে দেখি যে তার ব্লাড প্রেশারটা কেমন আছে, তার অ্যানিমিক স্ট্যাটাস কেমন আছে, তার থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ আছে কিনা। থাইরয়েড গ্ল্যান্ডের জন্য কিন্তু আমরা তার থাইরয়েড স্ট্যাটাস ইনভেস্টিগেশন করে দেখতে পারি। সে কি হাইপোথাইরয়েড না হাইপারথাইরয়েড না নরমাল থাইরয়েড, নরমাল ফাংশনিং এর মধ্যে সে আছে কিনা এটা আমরা আইডেন্টিফাই করতে পারি কিন্তু এই ১ম ৩ মাসে। তারপর তার হচ্ছে যে বিপিটা দেখে যদি দেখি বিপি বেশি তাহলে কিন্তু আমরা সেখানে মেজারমেন্ট দিতে পারি। বিপিটা কন্ট্রোলের জন্য তাকে ওষুধ দিতে পারি। যদি দেখি যে সে ডায়াবেটিস আছে তাহলে সে যদি ডায়াবেটিস থাকে তাহলে যদি সে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট এ থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে কনভার্ট করে কিন্তু আমরা ইনসুলিনে যেতে পারি। কারণ ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট গুলো কিন্তু জন্মগত ত্রুটি করে বাচ্চার। এছাড়া দেখা যায় যে মাটা যখন আসে আমাদের কাছে, সব মারই ১ম ৩ মাসে দেখা যায় কিছু, কিছু সমস্যা থাকে। যে মাটার হয়তো দেখা যায় ভমিটিং টেন্ডেন্সি থাকে বা হয়তো হার্ট বার্ন থাকে, খেতে পারে না। বা দেখা যায় যে ভমিটিং টেন্ডেন্সি ১ম ৩ মাসে থাকে, তাদেরকে আমরা একটু কাউন্সেলিং করে দেই যে হ্যাঁ, এটা ১ম কিছুদিন থাকবে তারপর আস্তে, আস্তে চলে যাবে। কিন্তু যদি এক্সেসিভ হয় তাহলে সেটার আমরা ট্রিটমেন্ট দেই। এভাবে করে কিন্তু একটা ১ম ফার্স্ট ট্রাইমেস্টারে যে মাটা আসে তাকে আমরা এভাবে করে ফলো আপ করি। ধন্যবাদ। জি। অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দরভাবে টোটাল বিষয়টা তুলে ধরলেন এবং আমরা আশা করব আমাদের দর্শক শ্রোতা যারা পরবর্তীতেও দেখবেন আসলে গর্ভকালীন সময়ে একটা মায়ের যে ১ম ৩ মাসের জার্নি এবং কিভাবে গর্ভধারণটা করতে হবে, এই বিষয়টা আপনি ডিটেইলস আলোচনা করলেন এবং সম্মানিত দর্শক আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আশা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্নগুলো জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো জানানোর জন্য। আমাদের সাথে আজকে পুরো আলোচনা জুড়েই থাকবেন ডক্টর নুসরাত আরা ইউসুফ, গাইনি বিশেষজ্ঞ। অ্যা এবং আপনারা অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। কারণটা হচ্ছে কি আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকেই আসলে হয়তো ১ম দিকে হয়তো চিকিৎসকের কাছে যান না বা ১ম অবস্থায় যে উনি যে বিষয়গুলো বিস্তারিত বললেন এটা আপনাদের অনেকেরই অ্যা কাজে লাগবে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় যদি একটু আপনার কাছ থেকে আমরা জানি যে আমরা তো ১ম ৩ মাস সম্পর্কে মোটামুটি একটা বিস্তারিত জানলাম যে পরবর্তী সময়ে যে ৬ মাসের যে ক্ষেত্র আছে ওই সময়টাতে গর্ভাবস্থায় শেষ অ্যা এ পর মধ্যবর্তী যে ৩ মাস আছে এই ৩ মাসটা আপনারা কিভাবে মেনেজ করেন বা ওই সময় চিকিৎসকের কাছে কি পরিমাণ যেতে হয় বা কি করতে হয়? আচ্ছা কারণ আমরা এখন সাধারণত বলি ১ম ৩ মাস এবং লাস্ট ৩ মাসটা হবে অনেক সময় আপনারা রিস্কি বলে থাকেন, অনেক সময় তখন সাবধানে থাকতে বলেন। তো মাঝখানের ৩ মাসের কথা যদি একটু আচ্ছা ধন্যবাদ। আমরা হচ্ছে যে ১ম ৩ মাসে আমরা যে আগেই বলে নিলাম ১ম ৩ মাস, 2nd ৩ মাস মানে 2nd ট্রাইমেস্টার। 1st ট্রাইমেস্টারে আমরা হচ্ছে যে তাদেরকে কিছু ওষুধ দিয়ে রাখি। কারণ ১ম ৩ মাসে কি ভ্রূণটা থেকে একটা বাচ্চা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। তখন যাতে সেটার জন্মগত ত্রুটি না হয় সেজন্য আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট হিসেবে দিয়ে থাকি। যখন মাটা আমাদের কাছে 2nd ট্রাইমেস্টার আসে,
একটা মাসের একটা পুরো গর্ভকালীন সময় আমরা WHO র ইসের মতে আমরা বলি যে একটা মা আমাদের কাছে at least ৪ বার আমাদের কাছে antenatal visit এ আসবে। antenatal visit এ আসলে যেটা হয় তাদের যে রিস্ক ফ্যাক্টর গুলো সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। ফার্স্ট মাটা হয়তো ফার্স্ট ট্রাইমেস্টার এ আসলো কিন্তু অনেক সময় দেখা যায় মাটা হয়তো ফার্স্ট ট্রাইমেস্টার আমাদের কাছে আসে না। আসে হয়তো 16 উইকস এ। তারপর তো সেকেন্ড যে ভিজিট এ আমাদের কাছে আসে WHO এর গাইডলাইন অনুযায়ী, তাহলে আমরা সেকেন্ড ভিজিট এ আমরা বলি যে ঠিক আছে তাহলে আপনি উম আ ২২ থেকে ২৬ উইকস এর মধ্যে আসবেন বা ২৪ থেকে ২৬ উইকস এর মধ্যে। থার্ড যে ভিজিটে আসে সে তখন আসে আমাদের কাছে ৩২ উইকস এ এবং ফোর্থ ভিজিটে সে হয়তো আমাদের কাছে 36 উইকস এ আসে। ৩৬ সপ্তাহ সময়। এখন সেকেন্ড যে সময়টা তাদের কাছে আসে মানে সেই সময়টা আমরা বলি ১২ থেকে মা মা আ সেকেন্ড ট্রাইমেস্টার যেটা ২৪ সপ্তাহ পর্যন্ত সেই সময়টাতে আমরা তাদেরকে বলি যে ২৮ সপ্তাহ পর্যন্ত বলি যে তখন যদি মারা আমাদের কাছে আসে, সেখানে জন্মগত ত্রুটি আছে কিনা সেটা জেনেটিক একটা আমরা আল্ট্রাসোনোগ্রাফি করাইতে পারি। সেটা ডাউনস এর বাচ্চাগুলো কিন্তু আমরা আইসোলেটেড করতে পারি তখন। দেখা যায় ১৪ উইকস এ যদি আমরা একটা জেনেটিক আল্ট্রাসোনোগ্রাফি করাই, মারা যদি আমাদের কাছে আসে, তাহলে তখন দেখা যায় তাদের জেনেটিক আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডাউন সিনড্রোমের বাচ্চাগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি এবং দেখা যায় সেটা তাহলে আমরা কন্টিনিউ করি না প্রেগন্যান্সিটা টার্মিনেশন করতে পারি। এছাড়া তখন যদি না আসে, তারা আসলেই আমাদের কাছে হয়তো দেখা গেল যে ৫ মাস ২০ সপ্তাহ সময়, তাহলে তখন কিন্তু আমরা আবার একটা আল্ট্রাসোনোগ্রাফি করাই। এটাকে আমরা বলি যে অ্যানোমেল স্ক্যান। সেখানেও কিন্তু আমরা জন্মগত ত্রুটি দেখার জন্য অ্যাকচুয়ালি ওই আল্ট্রাসোনোগ্রাফিটা করাই। সেখানে বাচ্চার সমস্ত জন্মগত ত্রুটি যদি থাকে তাহলে সেটা ধরা পড়ে। যদি দেখি যে বাচ্চাটা সারভাইভ করবে না, তাহলে সেই প্রেগন্যান্সিটা আমরা টার্মিনেট করতে পারি। এবং সেকেন্ড ট্রাইমেস্টারে যখন আমাদের কাছে আসে, তখনও কিন্তু তাকে আমরা সেম আগের মতো পেশেন্টের আমরা ওজন নিব। দেখব যে সে মা ওজন তার বাড়ছে কিনা। ওজনটা দেখা যায় ১ম ট্রাইমেস্টারে একটা হয়তো ১ কেজি বাড়লো, সেকেন্ড ট্রাইমেস্টারে ২ কেজি, থার্ড ট্রাইমেস্টারে যে আরেকটু বেশি বাড়ে। একটা মা যদি নরমাল ওয়েটের মা হয়ে থাকে, তাহলে আমরা তাদেরকে বলি যে মিনিমাম ১১ কেজি ওয়েট বাড়বে। আর এটা যদি ওবেস মহিলা এসে থাকে, গর্ভবতী হয়, তাহলে আমরা তাকে বলি যে মিনিমাম ৭ কেজি ওজন বাড়লে যথেষ্ট। তাহলে আমরা সেখানে ওজনটা নিয়ে তাকে ফলো আপটা করতে পারি যে তার হচ্ছে গর্ভের সাথে, সাথে ওজন বাড়ছে কিনা। তারপর প্রতিবারই কিন্তু আমরা তাদেরকে দেখা যায় যে তার প্রেশারটা চেক করি, তার যে জেনারেল কন্ডিশন গুলো এগুলো চেক করি। চেক করার পর দেখি যে তার কোন মানে প্রেশার বা এই জিনিসগুলো ঠিক আছে কিনা। তারপর যে অ্যানিমেল স্ক্যানটা আমরা করতে দিলাম। অ্যানিমেল স্ক্যানে দেখা তারপর যখন ৫ মাস হয়ে যায়, তখন তাকে আমি জিজ্ঞেস করি বাচ্চার নড়াচড়া আপনি পেয়েছেন কিনা? ৫ মাস হলে কিন্তু সে বাচ্চার নড়াচড়া পেয়ে যায়। যখনই সে বাচ্চার নড়াচড়া পাবে তখন আমরা তাদেরকে বলি তাহলে আপনি টিটেনাসের জন্য টিটেনাস টিটি ভ্যাকস নিয়ে নিবেন। তখন যদি কেউ বলে যে হ্যাঁ, আমি আমার বয়স যখন ১৮ ছিল তখন আমি টিটেনাসের ৫ টা ডোজ দিয়েছি, তখন তাকে আমরা বলি তাহলে আর নিতে হবে না। কিন্তু কেউ যদি টিটেনাসের ভ্যাকসিন কমপ্লিট করে না থাকে তাহলে বাচ্চা নড়াচড়ার সময় যখন সে ফার্স্ট পাবে তখন ৫ মাস তখন সে একটা টিটেনাসের ভ্যাকসিন নেবে এবং পরবর্তীতে সে হচ্ছে ১ মাস পরে সে সেকেন্ড ডোজটা নিয়ে নেবে। এভাবে করে সে টিটেনাসটা নিল। এবং গর্ভাবস্থায় দেখা যায় যে ১ম দিকে মাটা খেতে পারে না। তখন আমরা তাদেরকে বলি এই সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু তার ভমিটিং টেনডেন্সিটা অনেকখানি কমে যায়। তখন আমরা তাদেরকে বলি খাওয়া-দাওয়া বাড়ায় দিতে। কিন্তু খাওয়া-দাওয়া বাড়ায় দিলেও দেখা যায় এই সেকেন্ড ট্রাইমেস্টারে তার আয়রন এবং ক্যালসিয়ামের ডিমান্ড বেড়ে যায়। বাবুটা হচ্ছে প্যারাসাইট। মার কাছ থেকে কিন্তু বাবুটা সমস্ত নিউট্রিয়েন্ট গুলো নিয়ে নেয়। এখন তখন দেখা যায় মার শরীরে এগুলো ল্যাকিংস দেখা দেয়। তখন মাকে আমরা আগে যখন ফার্স্ট ট্রাইমেস্টার আমরা ফলিক অ্যাসিড দিয়েছিলাম, এই ফলিক অ্যাসিডের কম্বিনেশনে আমরা আয়রনটা এড করে দেই। এবং এই সময় সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা ক্যালসিয়ামটাও এড করে দেই। কারণ ক্যালসিয়ামের ডিমান্ডও বেড়ে যায়। এবং মাদেরকে আমরা উপদেশ দিই যে আপনারা মানে নিউট্রিশাস ডায়েট খাবেন, প্রোটিনযুক্ত খাবার খাবেন, প্রচুর পানি খাবেন, আঁশযুক্ত খাবার খাবেন যেন কনস্টিপেশন না হয় মানে কনস্টিপেশন না হয়। এছাড়া তাদেরকে আমরা বলি যে প্রতিদিন একটা বিশ্রামের কথাটা বলে দেই। বিশ্রামটা এই জন্যই একটা গর্ভবতী মার কিন্তু অবশ্যই বিশ্রাম প্রয়োজন। কারণ বিশ্রাম হলে তার শিশুটার ওয়েটটা ঠিকমতো বাড়তে থাকে, গ্রোথটা ঠিকমতো হতে থাকে। তাহলে মাটা কতটুকু বিশ্রাম নেবে? রাতের বেলা ৮ থেকে ১০ ঘন্টা আর দিনের বেলা এটলিস্ট ২ ঘন্টা। তাহলে এরকম মিনিমাম ১০-১২ ঘন্টা রেস্ট হয়ে যায়। তাহলে এটা একটা মার জন্য যথেষ্ট। এছাড়া মাকে আমরা বলি যে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা যেমন বলি যে হাসব্যান্ডের সাথে থাকতে না, স্বামীর সহবাসটা আমরা এভয়েড করতে বলি। আর ঝুঁকিপূর্ণ জার্নিটাকে আমরা এভয়েড করতে বলি যদি কোনো রিস্ক মাদার হয়ে থাকে। ঢিলেঢালা জামাকাপড় পরতে বলি, আঁশযুক্ত খাবার খেতে বলি, প্রচুর পানি খেতে বলি এবং বিশ্রাম নিতে বলি। এইভাবে করেই আমরা একটা গর্ভবতী মাকে সেকেন্ড ট্রাইমেস্টারে ফলো আপ করে থাকি
এবং সেকেন্ড ট্রাইমেস্টার পরে মাকে বলি যেহেতু আপনি এই ট্রাইমেস্টারে বাচ্চার নড়াচড়া পেয়েছেন, আপনার কাজ হচ্ছে প্রতিদিন আপনার বাচ্চাটা নড়াচড়া করে কিনা সেটা খেয়াল রাখা। এভাবে করি আমরা একটা গর্ভবতী মাকে ফলো আপ করি। এবং এই সময়টাতে কেউ যদি ডায়াবেটিসের মাদার হয়ে থাকে, রিস্ক ফ্যাক্টর, যে তার বাবা মা ডায়াবেটিস, আমার গর্ভবতী মাটার, অথবা তার আগের বাচ্চাটা ম্যাক্রোসোমিক হয়েছিল বা আগের বাচ্চাটা হচ্ছে নাই, মানে কোনো কারণে ব্যাড অবস্টেটিক্যাল হিস্ট্রি থাকে, তখন আমরা তাদেরকে কিন্তু আবার ডায়াবেটিসটার স্ক্রিনিং টেস্ট করে করাই নিই, যে ওজিডিটি করে, যে তার ডায়াবেটিসটা আমরা এক্সক্লুড করি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে বেশ কিছু কমেন্টস আসছে। আমরা যদি দেখি, রুমান আহমেদ, উনি দেশের বাইরে থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। উনি লিখেছেন মাশাআল্লাহ। উনি আবারও লিখেছেন খুব ভালো প্রোগ্রাম। সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার খন্দকার হাসান শাহরিয়ার ভাই আমাদের অনুষ্ঠানটি দেখছেন। উনি লিখেছেন চমৎকার আলোচনা। জেনি ইসরাত, উনি লাইভ সাইন দিয়েছেন। আমরা আশা করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। খন্দকার হাসান শাহরিয়ার ভাই একটা প্রশ্ন করেছেন। উনি লিখেছেন ডায়াবেটিক ও হৃদরোগীদের গর্ভ অবস্থায় কি ধরনের সতর্কতা নেওয়া প্রয়োজন? আচ্ছা, ধন্যবাদ আমার প্রশ্নকারীকে। ডায়াবেটিস এবং কার্ডিয়াক ডিজিজ যদি থাকে, তাহলে এগুলোকে আমরা বলি যে জটিল গর্ভ। মানে গর্ভ অবস্থাটা স্মুথ থাকে, তার অন্য কোনো ডিজিজ থাকবে না। কিন্তু যদি কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে, তাহলে আমরা সেটাকে জটিল গর্ভ বলি। সেই জটিল গর্ভের মধ্যে একটা হচ্ছে প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিস, প্রেগন্যান্সি উইথ কার্ডিয়াক ডিজিজ। এই ডিজিজগুলোতে আসলে আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করি। আমরা আমাদের এই অ্যান্টিনেটাল চেকআপের সাথে বা এই রুগীটার ফলো আপ, এই ৯ মাসের জার্নির সাথে আমরা যদি কার্ডিয়াক ডিজিজ থাকে, তাহলে একজন কার্ডিওলজিস্টকে আমাদের সাথে এড করে নেই, যে একজন ডায়াবেটিশিয়ান, ডায়েট্রিশিয়ান, ডায়াবেটিস যদি থাকে তাহলে তাদেরকে আমাদের সাথে এড করে নেই। মানে তাদেরকে হচ্ছে আমাদের স্পেশাল কেয়ার দিতে হবে। এবং প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিস কিন্তু খুবই জটিল। প্রেগন্যান্সি উইথ কার্ডিয়াক ডিজিজও কিন্তু যথেষ্ট জটিল। এজন্য এদেরকে এক্সট্রা অ্যাটেনশন দিতে হবে, এক্সট্রা মনিটরিং করতে হবে, এক্সট্রা সবকিছু তাদেরকে অনেক বেশি কেয়ারিং করতে হবে। সেখানে সে অন্য মাদের মতো হলে হবে না, যে ৪ বার আমি অ্যান্টিনাটাল চেকআপে আসলাম, তা কিন্তু না। তার সবকিছুই হবে অনেক বেশি ম্যাথডিক্যাল হতে হবে। এবং তার আমরা কম্বিনেশন ভাবে তাদেরকে ট্রিটমেন্টটা দিয়ে থাকি যৌথভাবে। এটাকে আমরা বলি যে মাল্টিডিসিপ্লিনারি। আমি আমার পোর্শনটা দেখব এবং প্রয়োজনে আমি কার্ডিওলজিস্টের হেল্প নিব। এভাবে করি আমরা এই কার্ডিয়াক ডিজিজ বা আদার মেডিকেল ডিসঅর্ডার যদি থাকে প্রেগন্যান্সির সাথে, সেভাবে আমরা তাদেরকে এই চেকআপটা দিয়ে থাকি। ধন্যবাদ। যে সম্মানিত দর্শক, আমরা আশা করছি শাহরিয়ার ভাই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের সার্জারি বিশেষজ্ঞ আবুল কালাম চৌধুরী ভাই আমাদের অনুষ্ঠানটি দেখছেন। উনি লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা যারা ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হলেন, তাদেরকে আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের লাইভটি শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কোনো প্রশ্ন জানার থাকলে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আমাদের সাথে আজকে পুরো লাইভ জুড়ে আছেন ডাক্তার নুসরাত আরা ইউসুফ। আমরা চেষ্টা করব আপনারা যে প্রশ্নগুলো করবেন এই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আমরা আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে রেস্টের কথাটাকে আপনি আসলে বারবার গুরুত্ব দিচ্ছিলেন। তো এখানে যদি আমরা একটা বিষয় যদি বলি, যেমন আমরা সাধারণত দেখি আমাদের দেশের অনেক গর্ভবতী মা আছেন যারা আসলে সার্ভিসে আছেন। বিভিন্ন গভর্নমেন্ট জব, সরকারি জব বা বেসরকারি জবের ক্ষেত্রে উনারা থাকেন। এ ধরনের কেউ যখন আপনার কাছে আসেন, তখন উনাদেরকে আপনারা আসলে কি ধরনের ম্যানেজ করে, উনারা তো অন্যদের মতো সাধারণত যারা গৃহিণী আছেন তাদের মতো আসলে রেস্ট পান না। তারা কিভাবে এটা ম্যানেজ করবেন বা মেইনটেইন করে চলবেন রেস্টের হ্যাঁ, ব্যাপারটা? যে ওয়ার্কিং, আমি নিজেও একজন ওয়ার্কিং লেডি। তো যখন কোনো ওয়ার্কিং লেডি কনসিভ করে, গর্ভধারণ করে, তখন কিন্তু তাদের রাতে, আমরা রাতের রেস্টটা কিন্তু মেইনলি রাতে। ৮ থেকে ১০ ঘন্টা, ৮ ঘন্টা কিন্তু রাতেই রেস্ট হয়ে যায়। আর দিনের বেলাটা আমরা তখন বলি যে ২ ঘন্টা নিতে পারলে ওকে। এখন কি একটা যেকোনো অফিস আওয়ার যে ৮ ঘন্টা থাকে, তার কিন্তু দিনের বেলাও একটা রেস্ট নেওয়ার কিন্তু একটা টাইম থাকে। এখন কেউ যদি ৯টা ৫টা অফিস করে, তাহলে তার হচ্ছে নামাজের সময়টাতে তখন আমরা বলি যে আপনি নামাজের রুমে যখন যাবেন, প্রেয়ার রুমে, তখন ওখানে আপনি একটু রেস্ট নিয়ে নিবেন। অথবা কেউ যদি ৮টা ২টা অফিস করে, তাহলে তার বিকালের টাইমটাতে সে রেস্ট নিতে পারে। এভাবে আমরা তার ওয়ার্কটা কি, কি ধরনের ওয়ার্ক সে করে সেটা জেনে ওইভাবে তাকে আমরা রেস্টের টাইমটা বের করে দিই। বলি যে আপনি ওইভাবে রেস্টটা নিবেন। এভাবে করে আমরা ওয়ার্কিং লেডিদের বলি যে রেস্টটা নেওয়ার জন্য। কিন্তু এই পর্যন্ত দেখা যায় যে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। তারা নিতে পারে। ধন্যবাদ।
সম্মানিত দর্শক, আপনারা যারা দেখলেন বা যারা আমাদের আলোচনায় আছেন, আমরা এখান থেকে এখন যে আলোচনাটা করলাম, যারা আপনারা ওয়ার্কিং মাদার আছেন বা যারা জবে আছেন, সরকারি বেসরকারি হতে পারে, যেকোনো জব, ইভেন ব্যবসার ক্ষেত্রেও যারা আছেন, তাদের জন্য আসলে কিভাবে নিতে হবে, এটা ডাক্তার নুসরাত ইউসুফ হচ্ছে উনি খুব সুন্দরভাবে এই বিষয়টি জানালেন। এবং আমরা পরবর্তীতে যে বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা অনেক সময় দেখি যে যখন কেউ গর্ভবতী হচ্ছেন, উনার হচ্ছে ভমিটিং খুব একটা বেশি হয়। অনেকের আবার কোমর ব্যথা হতে পারে, অনেকের পায়ে ব্যথা হয় অথবা পা ফুলে যায়। মানে এই বিষয়গুলো, এই লক্ষণগুলো কেন আচ্ছা, হয় এবং হলে ঠিক আছে। করণীয়টা কি? হুম। আচ্ছা, এগুলো হচ্ছে গর্ভাবস্থা। তো যেহেতু আমি আগেই বলেছি এটা লম্বা সময় ধরে মানুষ গর্ভধারণ করে থাকে। এই সময়ে আমরা সাধারণ মানুষরাও কিন্তু কোনো না কোনোভাবে অসুস্থ হই। তো গর্ভকালীন সময় এই সমস্যাগুলিকে আমরা সাধারণ সমস্যা বলি। যেমন হচ্ছে গর্ভাবস্থায় ১ম এই বলি, গর্ভাবস্থায় কি হয়? একটা মার দেখা যায় বমি, বমি ভাব লাগে। এই বমি, বমি ভাবটা ১ম ফার্স্ট ট্রাইমেস্টারে লাগে। কারো, কারো হয়তো সারা বছরও লাগতে পারে। তবে সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারেই হয়ে থাকে। কেন এটা ফার্স্ট ট্রাইমেস্টারে হয়ে থাকে? দেখা যায় এই সময় হয়তো এসিজি যেটা একটা হরমোন, হরমোনের ইমব্যালেন্স, হরমোনের আধিক্যতা শরীরে বেড়ে যায়। যার ফলে দেখা যায় যে এই হরমোনের জন্য তার ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে। অথবা হরমোনের জন্য দেখা যায় যে তার কার্ডিয়াক যে স্ফিংক্টারটা ওটা লুজ হয়ে যাচ্ছে। লুজ হয়ে যাওয়ার জন্যও কিন্তু দেখা যায় তাতে বার্নিং আর হার্ট বার্নটা হচ্ছে। তো ভমিটিং টেন্ডেন্সিটা দেখা যায় যে কারো, কারো আবার স্পাইসি ফুডের জন্যও কিন্তু হয়। তো বিশেষ করে দেখা যায় যে কারো যদি দেখা যায় হরমোনটার জন্যই আমরা হরমোন মানে অতিরিক্ত আধিক্যতার জন্যই এই ভমিটিং টেন্ডেন্সিটা হয়। তখন তাদেরকে আমরা অ্যাসুরেন্স করি যেটা ভয়ের কিছু নাই। প্রেগন্যান্সি যেটা খুবই স্বাভাবিক। তবে যদি বেশি বমি হয়ে থাকে তার মানে আ রিলিফ না হয়, তখন কিন্তু আমরা তাদেরকে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। এছাড়া দেখা যায় কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু তার এরকম ভমিটিং টেন্ডেন্সি হয়। আরেকটা জিনিস যেটা আমরা দেখি যে এক্সেসিভ ভমিটিং হয়। ওটাকে আমরা হাইপারেমেসিস গ্রেভিটেরাম বলি। সেটা কিন্তু আমরা আবার কারো যদি দেখে মাল্টিপল প্রেগন্যান্সি, সেখানে কিন্তু তার হচ্ছে যেহেতু হরমোন বেশি হয়, তাহলে কিন্তু তার এক্সেসিভ ভমিটিং হতে পারে। অথবা দেখা যায় হাইড্রোটিফর্ম মোল্ড করে একটা ব্যাপার থাকে প্রেগন্যান্সির, সেটাও যদি কারো থাকে, তখনও কিন্তু দেখা যায় তার এক্সেসিভ ভমিটিং হতে পারে। তো কেউ যদি এক্সেসিভ ভমিটিং নিয়ে আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা একটা আল্ট্রা করে দেখে নিই। আমি আগেও বলছি যে ফার্স্ট ট্রাইমেস্টার আসলে আমরা একটা বুকিং আল্ট্রা করি। তাহলে সেখানে আমরা দেখে নিই যে বাচ্চার সংখ্যা কয়টা। তাহলে তাদেরকে আমাদেরকে কাউন্সেলিং করতে সুবিধা হয়। সেকেন্ড আসি, অনেক সময় যে হার্ট বার্ন নিয়ে আসে। প্রেগন্যান্সিতে কিন্তু অনেক আমাদের বডিতে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন চলে আসে। এই হরমোনের আধিক্যতার কারণে দেখা যায় কার্ডিয়াক স্ফিংক্টারটা লুজ হয়ে যাওয়ার কারণে দেখা যায় রিফ্লাক্স হচ্ছে। ফলে তার হার্ট বার্ন হচ্ছে। অথবা যে গ্রেভিড ইউটেরাসটা দেখা যায় উপরের দিকে চাপ দিচ্ছে, তখনও তার কিন্তু হার্ট বার্ন হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। এছাড়া দেখা যায় কি যে সে হয়তো স্পাইসি ফুডে অভ্যস্ত। মানে ফুড হ্যাবিট এর জন্য তার হয়তো হার্ট বার্ন হচ্ছে বা গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। তখন তাদেরকে আমরা একটু অ্যান্টি আলসারেন্ট দিয়ে থাকি এবং তাদেরকে বলি যে পানিযুক্ত তরল জাতীয় খাবার বেশি খেতে, তারপর স্পাইসি খাবারের ফুড হ্যাবিটটাকে একটু চেঞ্জ করতে বলি, কাউন্সেলিং করি। এরপর অনেক সময় আসে দেখা যায় রোগীরা যে তার পাটা ফোলা। প্রেগন্যান্সিতে কিন্তু পাটা যে ফুলে থাকে সেটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল কজ। এটা কিন্তু একটা ন্যাচারাল। এটা তাদেরকে আমরা এক্সপ্লেইন করে দেই এটা স্বাভাবিক কিছু না। কিন্তু তারপর এটাকে আমরা ইগনোর করি না। কারণ পা ফুলার আরো অনেক কারণ থাকে। দেখা যায় তার হয়তো এনিমিয়ার কারণে পা ফুলে আছে। তখন আমরা যদি একটা হিমোগ্লোবিন মানে সিবিসি করতে দেই, হিমোগ্লোবিন দেখি তাহলে কিন্তু আমরা অ্যানিমিয়া দেখি। হাইপোপ্রোটিনেমিয়ার জন্যও কিন্তু পা ফুলে থাকে। তার প্রোটিন লেভেল যদি দেখি যে কম তাহলে কিন্তু তার পাটা ফুলে যাবে, বডিতে প্রোটিন কম। এছাড়া দেখা যায় তার যদি কার্ডিয়াক ডিজিজ থাকে তাহলে তার পাটা ফোলা থাকতে পারে। যদি দেখা যায় তার হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম থাকে, কিডনি ডিজিজ, তাহলে কিন্তু তার পাটা ফোলা থাকতে পারে। এছাড়া দেখা যায় কারো যদি থাইরয়েড ডিজিজ থাকে সে হয়তো কখনো জানেই না, তাহলে কিন্তু তার পা ফুলতে পারে। তো এই ধরনের হচ্ছে পা ফোলানি আমাদের কাছে যখন আসে, তো পায়ে পানির জন্য কিন্তু আমরা পানির জন্য যে অন্য রোগীদের জন্য আমরা ডায়াবেটিস ইউজ করি, আমরা কিন্তু এই রোগীদের দিতে পারি না। কারণ কেন? তাহলে হচ্ছে প্লাসেন্টার সাপ্লাইটা কমে যায়, তাতে বাচ্চার জন্য ক্ষতি হয়। সেজন্য আমরা বলি মাকে রেস্ট নেওয়ার জন্য, পাটা শুয়ে থাকার জন্য এবং পাটা একটু লিফটটা উঁচু করে রাখার জন্য। তাহলে পা ফোলাটা কমে যায়। কারো যদি প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে প্রোটিন দেই। কারো অ্যানিমিয়া থাকলে অ্যানিমিয়া কারেকশন করি, কার্ডিয়াক ডিজিজ থাকলে সেটা কারেকশন করবে। নেফ্রোটিক সিনড্রোম থাকলে সেটা ট্রিটমেন্ট নিলে এই পা ফোলাটা চলে যায়। দেন এরপর আসে দেখা যায় অনেক সময় দেখা যায় এই রোগীরাই কিন্তু অনেক সময় যে বলে যে তার হচ্ছে পায়ের মধ্যে ভেরিকোসিটি হয়। পা এরকম ফুলে যায়, রগগুলো ফুলে যায়। এটা গ্র্যাভিটি টুরাসের জন্য ভেনাস রিটার্ন ঠিকমতো হতে পারে না, তার জন্য হতে পারে। অনেকের দেখা যায় যে তার হচ্ছে হেমোরয়েডস বা পালসের সমস্যা হচ্ছে। এটাও একই কারণ। তখন তাদেরকে বলি যে আমরা তাদেরকে কিছু লেক্সিটিভ দেই। তাদেরকে আমরা আঁশযুক্ত খাবার খেতে বলি, ইসবগুলের ভুসি খেতে বলি।
ইসবগুলের ভুসি গরম দুধের সাথে মিশিয়ে খেতে বলি যাতে তার হচ্ছে কনস্টিপেশনটা না হয়। কনস্টিপেশনের আরেকটা কারণ থাকে যেমন দেখা যায় যে তার হয়তো এই হরমোনের জন্য গাটগুলোর মোটিলিটি কমে যায়, অ্যাটমিসিটি হয়ে যায়। সেজন্য তার কনস্টিপেশন হচ্ছে। গ্র্যাভিটি টোরাসটা পিছন দিকে তার কোলনের মধ্যে চাপ দিচ্ছে। তার জন্য দেখা যায় তার কনস্টিপেশন হতে পারে। অথবা দেখা যায় যে সে পানিটার পরিমাণটা কম খায় সেজন্য হতে পারে। সেজন্য তখন তাদেরকে আমরা বলি যে আঁশযুক্ত খাবার খাওয়ার জন্য এবং দেখা যায় যে এগুলো খেলে বা দুধ খেলে বা ইসবগুলের ভুসি যদি খায়, এগুলো খেলে তাদের কনস্টিপেশনটা চলে যায়। তারপরে যদি না যায় তখন তাদেরকে আমরা ল্যাক্সেটিভ দিয়ে থাকি। এভাবে করে তাদের যে ছোট, ছোট সমস্যাগুলো আমাদের কাছে নিয়ে আসে, এই ছোট, ছোট সমস্যাগুলো কিন্তু আমরা এভাবে ম্যানেজ করে থাকি। জি। অসংখ্য ধন্যবাদ এবং এই বিষয়গুলো নিয়ে সাধারণত আমরা দেখি যে অনেকেই আসলে ওরিড হয়ে যান যে আপনার কাছ থেকে আপনি অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়গুলো এক্সপ্লেইন করলেন। আমরা আশা করি যে পরবর্তীতেও যারা আমাদের এই লাইভ গুলো দেখবেন এবং পরবর্তীতে যখন আমরা ছোট করে এই ভিডিওগুলো দেই, এই লক্ষণগুলো যে পা ফোলা বললেন বা যে বিষয়গুলো নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করলেন, এখান থেকে আসলে অনেকেরই উপকার হবেন বা অনেকেই যেটা নিয়ে খুব টেনশন করেন, এখান থেকে অনেকেই মুক্ত পাবেন। আমাদের এখানে আরো বেশ কয়েকটা ২-১ কমেন্টস আসছে। আমরা যদি দেখি, আবুল হোসেন জীবন আমাদের অনুষ্ঠানটি দেখছেন। উনি লিখেছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে অনুষ্ঠান পরিচালনা করার জন্য সঞ্চালক শাহাবুদ্দিন শুভ আজকের আলোচককে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন। আমাদের এখানে সৈয়দ হেলাল আহমেদ একটা প্রশ্ন করেছেন। উনি লিখেছেন, ম্যাডাম আমার ওয়াইফ ২ মাসের প্রেগন্যান্ট। ওর খুব বেশি সাদা স্রাব হয়। মানে হচ্ছে এটা, মানে কি করবেন উনি পরামর্শ জানতে চেয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। আ সাদা স্রাব সাদা স্রাব যেটা, এটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে গর্ভাবস্থায় কিন্তু আমাদের শরীরে অনেক হরমোনের আধিক্যতা হয়। হরমোনের কারণে দেখা যায় যে সার্ভিক্সটা যেটা জরায়ুর নিচের অংশ সফট হয়ে যায়। সেই গ্ল্যান্ডগুলোর হাইপারট্রফি হয়, গ্ল্যান্ডুলার সিক্রেশন বেড়ে যায়। মানে গর্ভাবস্থায় সাদা স্রাব একটা স্বাভাবিক জিনিস। গর্ভাবস্থায় সাদা স্রাবের পরিমাণ একটু বাড়তে পারে। এছাড়া কি হতে পারে? গর্ভাবস্থায় কিন্তু ইনফেকশন হতে পারে। ট্রাইকোমোনাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হতে পারে, ক্যানিডিয়াসিস হতে পারে। উম আ সা জন্য কিন্তু সাদা স্রাব হবে। তবে যদি এইসব কারণে তার সাদা স্রাব হয়ে থাকে তখন কিন্তু তার এই সাদা স্রাবের সাথে আরো কিছু কমপ্লেইন থাকবে। যেমন দেখা যাবে তার হয়তো ইচিং থাকতেছে বা তার হয়তো ফাউল স্মেল থাকতেছে। তখন আমরা বুঝি হয়তো ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা প্রোটোজোয়াল কোনো ইনফেকশন হয়েছে। তখন কিন্তু সেটার আমরা ট্রিটমেন্ট দেই। কিন্তু যদি আমরা জিজ্ঞেস করি যে হ্যাঁ, আপনার কি এসব কিছু আছে? যদি বলে না, তার ইচিং বা ফাউল স্মেল ডিসচার্জ দেয়, শুধু অনলি সাদা স্রাব, তাহলে তাদেরকে আমরা কাউন্সেলিং করে বলি যে এটা ভয়ের কোনো কারণ নাই। এটা প্রেগন্যান্সিতে হওয়াটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক, এটা ভয়ের কিছু নাই। আর যদি কোনো ইনফেকশনের জন্য হয়ে থাকে তাহলে তাকে আমরা অ্যান্টিবায়োটিক দিই অথবা তাদেরকে আমরা লোকাল যে সাপোজিটরি অ্যান্টিবায়োটিক থাকে বা অ্যান্টি ফাঙ্গাল যে সাপোজিটরি গুলো সেগুলো আমরা ইউজ করতে দিই তাতে তাদের সমস্যাগুলো মিটে যায়। এখন উনার কাছে জানতে হবে যে উনার অ্যাকচুয়ালি এই সমস্যাগুলো কি আছে কিনা। যদি থাকে তাহলে উনি নিকটবর্তী যেকোনো একজন গাইনোকোলজিস্টের কাছে গেলেও উনি এই ট্রিটমেন্টটা পেয়ে যাবেন। ধন্যবাদ। জনাব সৈয়দ হেলাল আহমেদ, আমরা আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। মিজানুল হাসান শাহীন, উনি একজন চিকিৎসক। উনি আমরা দেখতে পাচ্ছি অন্য একজনকে উনি রেফার করেছেন যাতে আমাদের লাইভটা দেখেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং অন্য কাউকে আসলে দেখার জন্য উৎসাহিত করছেন। সম্মানিত দর্শক, আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা আশা করব আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। আচ্ছা, আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা প্রথম আসলে ৬ মাস নিয়ে পুরো আলোচনা, আমরা প্রথম ২ পার্ট নিয়ে আমরা আলোচনাটা করতে পেরেছি। এখন আমরা পরবর্তী যে বিষয়ে শেষ যে ৩ মাস, এই শেষ ৩ মাসে গর্ভবতী মাকে কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন, এই বিষয়টা একটু আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো। এবং ওই সময় কি, কি পরীক্ষা-নিরীক্ষা করতে হয়? আমরা পরীক্ষা-নিরীক্ষা পর্যন্ত আসি, তারপরে পরবর্তীতে আমাদের যে প্রশ্ন আছে আমরা সেখানে যাব। আচ্ছা, ধন্যবাদ। শেষের ৩ মাস হচ্ছে লাস্ট ট্রাইমেস্টার। খুবই একটা কঠিন সময়, খুবই ইম্পোর্টেন্ট সময়। এখানে হচ্ছে আমরা ডক্টররাও অনেক মনোযোগী হই এবং রোগীদেরকেও আমরা বলি অনেক সচেতন হওয়ার জন্য এই সময়টাতে। এই সময়টাতে দেখা যায় যে ১ম দিকে হয়তো রোগীরা খেতে পারে না। তাদেরকে আমরা তখন বলি, "এখন আপনাদের বাচ্চাদের গ্রোথটা এই সময়টাতে 3rd ট্রাইমেস্টারে বেশি হয়ে থাকে। তাহলে আপনাদের খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে।" তাকে রেস্টের পরিমাণ বাড়িয়ে দিতে বলি বা রেস্ট নিতে বলি। কেন? কারণ দেখা যায় যে তার যদি সে রেস্ট না নেয় তাহলে হয়তো তার দেখা যেতে পারে যে পানিটা আগে ভেঙে যেতে পারে বা দেখা যায় যে তার হচ্ছে এই ট্রাইমেস্টারে যদি পর্যাপ্ত রেস্ট না হয় তাহলে তার মানে এই গর্ভাবস্থায় ব্লিডিং হতে পারে বা পানিটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আগে ডেলিভারি হয়ে যেতে পারে। পানিটা ভেঙে যাওয়াটাকে কিন্তু আমরা প্রম বলি, মানে প্রিমেচিউর রাপচার অফ দ্য মেমব্রেন।
যদি ব্লিডিংটা হয়ে যায় তাহলে এটাকে আমরা এপিএইচ বলি, এন্টিপার্টাম হ্যামোরেজ। গর্ভাবস্থায় ব্লিডিং হওয়ার কথা না। কিন্তু সে ঠিকমতো রেস্ট নিতে পারল না। তাহলে তো আর এটা হতে পারে। এইজন্য এই জিনিসগুলো আমরা মনোযোগ দিতে বলি। তারপর তার দেখা গেল যে তার হচ্ছে তলপেটে ব্যথা হচ্ছে, লেবার স্টার্ট হয়ে গেছে সময়ের আগেই। তাহলে প্রিম্যাচিউর লেবার পেইন চলে আসতে পারে। তো এটা আমরা বলি। অনেক সময় রোগীদেরকে বলি যে, "আপনি সবসময় খেয়াল করবেন আপনি চোখে ঝাপসা দেখেন কিনা বা কোনো মাথা ব্যথা করে কিনা?" তাহলে আমরা দেখা যায় অনেক সময় দেখা যায় শেষে এই 3rd ট্রাইমেস্টারে কিন্তু রোগীদের হচ্ছে প্রেশার বেড়ে যায়, রোগীদের প্রি-একলামশিয়া হয়, একলামশিয়া হয়। তাহলে এই জিনিসগুলো রোগীদেরকে আমরা বুঝিয়ে দেই যে জিনিসগুলো খুবই ইম্পোর্টেন্ট। এবং এই সময় যখন রোগীরা আমাদের কাছে আসে তখনও কিন্তু তাদেরকে আমরা একটা হিমোগ্লোবিন দেখে নেই শেষের দিকে, যে ১ম এ যে তার যে হিমোগ্লোবিন ছিল সেই হিমোগ্লোবিন রক্তশূন্যতা এখন তার এই যে বাচ্চার যে ডিমান্ড হয়ে বেড়েছে, মার কাছ থেকে যে সে আয়রন নিয়েছে, তো এখন মার কোনো রক্তশূন্যতা হলো কিনা আমরা এই 3rd ট্রাইমেস্টার আবার একবার আমরা হিমোগ্লোবিন দেখি, আরেকবার এটা ইউরিন টেস্ট করে নেই যে তার কোনো ইউরিন ইনফেকশন আছে কিনা। এবং এই শেষের দিকে অবশ্যই আমরা আবার একটা আল্ট্রাসোনোগ্রাফি করাই। কেন? কারণ হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা দেখে নেই এই 3rd ট্রাইমেস্টারেও কিন্তু আমরা জন্মগত ত্রুটি কিন্তু আইডেন্টিফাই করতে পারি। এবং এখানে আমরা যেটা দেখি বাচ্চার গ্রোথটা দেখি। বাচ্চার গ্রোথটা ঠিক আছে কিনা? প্লাসেন্টা যেটা ফুলটা গর্ভফুল, সেই ফুলের পজিশনটা ঠিক আছে কিনা? কারণ সেই ফুলটা যদি নিচের দিকে থাকে তাহলে সেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি, এটা কিন্তু একটা জটিল গর্ভ। এবং বাচ্চাটার পজিশনটা দেখি আমরা, বাচ্চার পজিশনটা কি ঠিক আছে কিনা। মাথাটা যদি নিচের দিকে থাকে সেটাকে আমরা ক্যাফালিক বলি, পজিশন ঠিক আছে। যদি বাচ্চাটা উল্টা থাকে তাহলে ব্রিজ। ব্রিজ যদি বাটকটা যদি নিচের দিকে থাকে তাহলে সেটাকে আমরা ব্রিজ বলি। প্রাইমারি ব্রিজ কিন্তু সারা ওয়ার্ল্ডেই কিন্তু সিজার করার নিয়ম। তো এইজন্য তাহলে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারি বাচ্চার বিষয়। অথবা দেখা গেল কেউ হয়তো পুরো ট্রাইমেস্টারই আমাদের কাছে আসলো না, আসলোই শেষ 3rd ট্রাইমেস্টারে। তখন তার বাচ্চা দেখা গেল 3rd ট্রাইমেস্টারে তখন আল্ট্রা করে দিলাম। দেখা গেল তার হয়তো দেয় যে টুইন বেবি বা মাল্টিপল প্রেগন্যান্সি। বা অনেক সময় দেখা যায় তারা কখনোই আসে না ডক্টরের কাছে, শেষের দিকে আসে বাচ্চার সেক্স জানার জন্য। কিন্তু আমি সিম্পল একটা আল্ট্রা দিলাম, দেখা গেল সে আছে অ্যানেনকেফালি, জন্মগত ত্রুটি, তার মাথার হয়তো মাথার যে স্কাল বোনটা সেটা ডেভেলপ হয় নাই। কিন্তু সে একটা আল্ট্রাও সে করে নাই তার গর্ভাবস্থায়। এভাবে আল্ট্রা করে কিন্তু আমরা আচ্ছা, দেখতে পারি এক্ষেত্রে এ বাচ্চাটার এ এ এ অবস্থাটা। এ এই এই যে বিষয়টা আপনি বললেন, এটা আসলে এটা নোটিস করার মতো একটা বিষয়। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা ওই যে ১ম দিকে আসতে আমরা চান না, যে 11th আওয়ারে আসতে চান। আমরা একটু শেষ করি, তারপর বাচ্চাটার আমরা গ্রোথ দেখতে পারি। পানির জি। পরিমাণটা দেখতে পারি এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। কারণ বাচ্চাটা যেই পানিটাতে থাকে অ্যামনিওটিক ফ্লুইড, এই অ্যামনিওটিক ফ্লুইডটা কিন্তু নরমাল রেঞ্জ কি থাকে? আমরা বলি ৮ থেকে ২০ পর্যন্ত থাকবে। এখন যদি দেখা যায় এটা ৫ এর নিচে কমে যায় অ্যামনিওটিক ফ্লুইডটা, পানির পরিমাণটা, তাহলে কিন্তু এই বাচ্চাটা নরমালি হতে চায় না অনেক সময়। তাহলে আমরা এটা বুঝে যাই পানি কমে গেছে, বাচ্চাটার কিন্তু ঝামেলায় হয়ে যাবে। জটিলতার মধ্যে পড়ে যাবে গর্ভটা। আবার যদি দেখি পানিটা অনেক বেশি অ্যামনিওটিক ফ্লুইড, দেখা গেল সেটা ২৫, তাহলে কিন্তু আমরা এটাকে পলিহাইড্রামনিয়াস বলি। পলিহাইড্রামনিয়াসে কিন্তু তখন আমার মাথায় আবার আসবে যে হ্যাঁ, বাচ্চাটার কি জন্মগত ত্রুটি আছে? পলি কেন? আমরা দেখা যায় ডায়াবেটিক মাদারদের পলিহাইড্রামনিয়াস থেকে, মাল্টিপল প্রেগন্যান্সি যদি থাকে তাহলে কিন্তু পলিহাইড্রামনিয়াস থাকে না। বাচ্চাটা যেই পানিটার মধ্যে থাকে সেই পানির পরিমাণটা বেশি থাকে। তাহলে সেখানেও কিন্তু কি হতে পারে? পানিটা আগে ভেঙে যেয়ে মানে প্রিম্যাচিউর রাপচার অফ দ্য মেমব্রেন হতে পারে। তার লেবার স্টার্ট হয়ে যেতে পারে প্রিম্যাচিউর, প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে। তাহলে সেখানে আমরা সচেতন হয়ে যেতে পারি যে তখন কিন্তু যদি দেখি কারো পলিহাইড্রামিয়াস, তখন কিন্তু আমরা বলি যে না, আপনাকে একদম রেস্ট নিতে হবে। কেন রেস্ট নিতে হবে? যেন পানিটা না ভাঙে। যার পানিটা কম থাকে তাকে কিন্তু আমরা বলি যে আপনার কিন্তু নরমাল ডেলিভারিটা নাও হতে পারে। কারণ পানি এত কম থাকলে বাচ্চাটার মানে নরমাল যে তার ডেলিভারি প্রসেসটা সেটা হ্যাম্পার হয় না। বা দেখা যায় পানি যদি অনেক কম থাকে তখন কিন্তু আমরা দেখি যে প্লাসেন্টাল যদি ইনসাফিসিয়েন্সি হয়, যে সেটা হচ্ছে পি, মানে যদি প্রেশার থাকে মাটার, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকে, তাহলেও কিন্তু সেখানে পানি কম থাকবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা সিম্পল একটা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু জানতে পারি। আর এখন যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে অ্যানেনকেফালি, অ্যানেনকেফালি কিন্তু আমরা পাই। আমি কিছুদিন আগেও একটা অ্যানেনকেফালি পেশেন্ট, যখন আমি লাস্ট ট্রাইমেস্টার আসলো আমার কাছে, আমি আল্ট্রা করতে দিলাম, এখন দেখা গেল তার অ্যানেনকেফালি। সে আগে জানতই না। এখন আমি বললাম যে এই বাবুটা তো বাঁচবে না, তাহলে একে টার্মিনেট করতে হবে। কারণ এই জিনিসটা শোনার পর তারাও আপসেট। মানে এই জিনিসগুলো হবে না যদি মা, আমরা WHO, আমরা যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে দেশ হিসেবে আমাদের জন্য WHO বলে দিয়েছে অ্যাটলিস্ট আমরা যেন 4টা ভিজিট দিই। 4টা ভিজিটের কোনো একটা ভিজিটেও যদি প্রথম দিক থেকে যদি সে 4টা ভিজিট নেয়, তাহলে যদি অ্যান্টিনেটাল চেকআপে আমাদের কাছে আসে, তাহলে কিন্তু একবার না একবার তার একটা আল্ট্রাসোনোগ্রাফি হলে এই জন্মগত ত্রুটিটা কিন্তু ডায়াগনোসিস হয়ে যায় এবং রোগীটার কিন্তু পুরো প্রেগন্যান্সি পিরিয়ডটা স্মুথলি সে রান করতে পারে।
এই জন্য আমরা রোগীদেরকে বলি যে আপনারা অ্যাটলিস্ট আমাদের কাছে আসবেন, 4টা ভিজিটে আসবেন, তাহলে এই প্রবলেমগুলো আর হয় না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে অবশ্যই বাকি যে সম্পূরক প্রশ্ন ছিল আমরা সম্পূরক প্রশ্নে যাব। এর মধ্যে আমাদের আরো ২-১ টা প্রশ্ন আসছে। আমরা যদি একটু দেখে নেই। এ এ চিকিৎসক একজন ডক্টর মিজানুল ইসলাম মিজানুল হাসান শাহীন উনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন। উনি লিখেছেন নিঃসন্দেহে অনেক ভেরিয়েন্ট আপনার প্রোগ্রামে পূর্বের ক্লিপগুলোও অনেকের দেখা জরুরি মনে করছে at least to gather general knowledge for health awareness improvement এর জন্য উনি এই কথাটা বলছেন। উনি আরো কিছু প্রশ্ন করে কমেন্টস করেছেন। অবশ্যই আমরা পরবর্তীতে সেগুলো পড়বো। হাসান মাহমুদ একটা কমেন্টস করেছেন। উনি লিখেছেন যে, "আমার ১ম বাচ্চা নরমাল, ২য় বাচ্চা সিজার। ৩য় বাচ্চার নরমাল ডেলিভারি হওয়া সম্ভব আছে কিনা?" আসলে এই বিষয়টা উনি জানতে চেয়েছেন। ধন্যবাদ প্রশ্নকারীকে। ১ম বাচ্চা নরমাল, ২য় বাচ্চা সিজার। এখন সে 3rd বার যদি প্রেগন্যান্সি হয়ে থাকে, তাহলে আমরা বলি একটা প্রেগন্যান্সির পরে কেউ যদি ভ্যাজানাল ট্রায়াল দিতে চায়, সেটাকে আমরা ভিভেক বলি। মানে ভ্যাজানাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন। একটা সিজারের পরে কিন্তু এটা সম্ভব। তবে এটা কিন্তু কতগুলো প্যারামিটার উপর ডিপেন্ড করে এর সাকসেস। এখন যে কি প্যারামিটার সেগুলো, সেটা হচ্ছে যে ২য় বাচ্চা এবং তারপরের যে বাচ্চা যেটা সিজার হইছে তারপরে যে মানে ভিভেক করবে, ভ্যাজানাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন যে করবে, যে ট্রায়ালটা দিবে, সেই ২ টা বাচ্চার গ্যাপ কতটুকু? সেটা কিন্তু মিনিমাম গ্যাপ 2 to 4 ইয়ার্স হতে হবে। তাহলে সেটার সাকসেস রেটটা ভালো থাকে। আরো কিছু বিষয় থাকে যে সেকেন্ড বাচ্চাটা কেন তার সিজার করা হয়েছিল? সেই কারণটা যদি 3rd বাচ্চার সময় গর্ভকালীন সময় যদি না থাকে, তাহলে কিন্তু এটা 3rd বাচ্চা ভ্যাজানাল ডেলিভারির জন্য সে ট্রায়াল দিতে পারবে। যেমন হচ্ছে যে তার সেকেন্ড ডেলিভারিটা হয়তো ট্রমের কারণে হয়েছিল, যে রাপচার মেমব্রেন হয়ে গেছে, সেজন্য তাকে ইমার্জেন্সি সিজার করতে হয়েছে। অথবা বাচ্চাটা ছিল উল্টা, কিন্তু এবার হয়তো বাচ্চাটা আর উল্টা নাই, ব্রিচ নাই, বা এবার তার প্রমও নাই, তাহলে কিন্তু ইজিলি সে তার নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিতে পারে। এরপরে আমরা যে জিনিসগুলো দেখি, যে আরো কয়েকটা স্পেশাল জিনিস আছে, যে তার যে সেকেন্ড বাচ্চাটা, সেই বাচ্চাটা ডেলিভারির সময় আমরা যে ইউটেরাসটা কি ইনসিশন দিয়ে যে বেবিটা বের করি, সেটা কিভাবে ইনসিশনটা দিয়েছে, সেটা কি মানে লোয়ার সেগমেন্টে যদি আড়াআড়ি ভাবে দেয়, তাহলে সেখানে কিন্তু ভিভেক করা যায়, ট্রায়াল দেওয়া যায়। কিন্তু সেটা যদি লংগিটিউডিনারি দেয় অথবা টি শেপ দেয়, তাহলে কিন্তু এই ভিভেকের ট্রায়াল দেওয়াটা জটিল হয়ে যায়। এছাড়াও দেখা যায় যে যে স্কার্টটা, জ্বরের মধ্যে যে স্কার্টটা, সেটার থিকনেসটা কিন্তু দেখা যায় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। সেই থিকনেসটা কিন্তু আমরা বলি মিনিমাম 5 মিলিমিটার হতে হবে। এখন প্রেগন্যান্সি যত অ্যাডভান্স হতে থাকে, ওই লোয়ার সেগমেন্টটা কিন্তু তত পাতলা হতে থাকে। তো লোয়ার সেগমেন্টটা যদি পাতলা হতে থাকে, তাহলে যদি সেটা 5 মিলিমিটারের যদি কম থিকনেস হয়ে যায়, কাট মার্জিনটাতে যেই রিপেয়ার যে থিকনেসটা, সেই থিকনেসটা যদি 5 মিলিমিটারের কম হয়ে যায়, তাহলে কিন্তু ওই প্রেগন্যান্সিটা যদি আমরা ট্রায়াল দিই, থার্ড প্রেগন্যান্সিটা, পরবর্তী প্রেগন্যান্সিটা, তখন সেখানে কি হয়, টিয়ার হয়ে টর্ন হয়ে যেতে পারে, রাপচার হতে পারে, তাহলে একটা ঝুঁকিতে পড়তে পারে। সেজন্য তখন আমরা এই জিনিসগুলো প্যারামিটারগুলো দেখে নিই। এছাড়া দেখা যায় আমরা একটা জিনিস বলি, যে সে যে সিজারের পরে যে নর্মাল প্রেগন্যান্সি ট্রায়াল দিবে নর্মাল ডেলিভারির জন্য, সেটা স্পন্টেনিয়াসলি যেন পেইনটা ওঠে। স্পন্টেনিয়াসলি যদি পেইনটা উঠে, তাহলে কিন্তু সেটার সাকসেস রেট ভালো। কিন্তু যদি ডেট পার হয়ে গেল, আমরা ইন্ডাকশন দিয়ে যদি তাকে আমি পেইনটা উঠাই, তাহলে কিন্তু সেটার সাকসেস রেটটা ভালো হয় না। এছাড়া এই যে ভিভেক, এটা কিন্তু এখন বেশ জনপ্রিয়, মানুষ সচেতন হচ্ছে, মানুষের আগ্রহ বাড়ছে, এবং এটারও কিন্তু সাকসেস রেট ভালো হচ্ছে। তো এই ভিভেকে দেখা যায় যে মানে ভ্যাজিনাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন, এটা করতে হবে কি একটা ওয়েল ইকুইপড হসপিটালে করতে হবে। সব জায়গায় কিন্তু এই ট্রায়াল দেওয়া যাবে না। এটা অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ বিষয়। যদিও এটা এখন অনেক বেশি ফেমাস, কিন্তু ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? কারণ এটা যদি যেকোনো সময় এটা আবার আমার সিজারিয়ান সেকশন লাগতে পারে। তো যেখানে হচ্ছে সব ধরনের ফেসিলিটি আছে, ইমার্জেন্সি প্রবলেমগুলো আমি ট্যাকেল দিতে পারবো, সেই ধরনের সেন্টারে কিন্তু এই ভিভেক ট্রায়াল দিতে হবে। এবং সর্বক্ষণিক কিন্তু মনিটরিং করতে হবে মা বাচ্চা দুজনকেই। এবং যদি ইমার্জেন্সি কন্ডিশন অ্যারাইজ করে, তাহলে যাতে একজন ইমার্জেন্সি সিজার করা যায়, সেই ইমার্জেন্সি টিম থাকতে হবে, একজন বিশেষজ্ঞ তত্ত্বাবধানে পুরাটা সময় থাকতে হবে। তাহলে মানে থার্ড প্রেগন্যান্সিটা বা সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সিটা সিজারের পরে সে ভিভেকে ট্রায়াল দিতে পারবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ এবং সম্মানিত দর্শক আমরা আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন এবং মিজানুল হোসেন শাহীন উনি আবার একটা কমেন্টস করেছেন, উনি লিখেছেন প্লিজ ক্যারি অন দা গুড ওয়ার্ক ফর আওয়ার সোসাইটি উইথ টুগেদারনেস। মেনি থ্যাঙ্কস। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনি আপনার তো ব্যস্ততার মধ্যে আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং
আপনি কমেন্টস করছেন। আমরা চেষ্টা করব কোনো এক সময় হয়তো আপনিও আমাদের সাথে আমাদের লাইভে যুক্ত হবেন। আচ্ছা আমরা আগের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে শেষ ৩ মাসের যে বিষয়গুলো আপনি অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো আলোচনা করছিলেন। আমরা যদি কি আপনি বলছিলেন যে প্রস্তুতির ব্যাপারটা এবং কি পরীক্ষা-নিরীক্ষা করতে হয় এই বিষয়গুলো বলছিলেন। একজন একদম হ্যাঁ। আমরা যদি শেষ যে ৩ মাসের যে সময় একজন গর্ভবতী মা ডেলিভারির জন্য উনি কি প্রস্তুতি নিয়ে রাখবেন? যদিও কিছু বিষয় আমাদের আলোচনার মধ্যে ইতিমধ্যে চলে এসেছে। তারপরে কমপ্যাক্ট একটা বিষয় টোটাল বললে আমরা পরবর্তীতে যখন ভিডিওগুলো ছোট করি তখন আমাদের দর্শকদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ধন্যবাদ। 3rd ট্রাইমেস্টারে আমরা অবশ্যই বলি এটা যেহেতু ডেলিভারি কাছাকাছি চলে আসে, তখন আমরা বলি যে ডেলিভারির প্রস্তুতি নিতে হবে। ডেলিভারির প্রস্তুতি কি? আমরা যেকোনো পরিবারে হয়তো একজন হচ্ছে ডিসিশন মেকার। সেই ডিসিশন মেকারকে আমরা ১ম এ কাউন্সেলিং করি। যে আপনাকে কি ধরনের প্রস্তুতি নিতে হবে ফ্যামিলি ওই ডেলিভারিটার জন্য। দেখা যায় যে তাকে তো মানসিক প্রস্তুতি তো নিতেই হবে ডেলিভারির জন্য। তারপর তার অর্থনৈতিক ইকোনমিক প্রিপারেশন থাকতে হবে। তারপর সে কোথায় ডেলিভারিটা করাবে সেই সেন্টারটাকে সে চয়েস করতে হবে। আগে থেকে সে চয়েস করে রাখবে যে আমার ডেলিভারি ব্যথা উঠলে বা ডেলিভারিটা আমি এই জায়গাটাতে করাবো। এবং সে ডেলিভারির সমস্যায় যে তার যে ট্রান্সপোর্ট লাগবে, সেই ট্রান্সপোর্টটাও কিন্তু তার আগে থেকেই ঠিক করে রাখতে হবে। আমাদের দেখা যায় সিলেট অঞ্চলে দেখা যায় অনেক ট্রান্সপোর্টের অনেক ভাটি এলাকায় থাকে দেখা যায় যে ট্রান্সপোর্টের সুবিধা নাই। তাদেরকে নৌকা বা আদার কিছু ঠিক করে রাখতে হয়। শহরে অ্যাম্বুলেন্সের অ্যাড্রেস নিয়ে রাখবে সে। মানে ট্রান্সপোর্ট কি? ট্রান্সপোর্টে সে হসপিটালে যাবে, সেই ট্রান্সপোর্টটা সে আগে থেকেই ঠিক করে রাখবে। এছাড়া দেখা যায় যে প্রেগন্যান্সি শেষের দিকে হয়তো যেকোনো সময় কিন্তু একটা ব্লাডের প্রয়োজন লাগতে পারে। আমি আগেই বলেছি যে এই শেষের দিকে দেখা যায় কি যে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ হতে পারে। তো এইজন্য বা পরেও ডেলিভারির সময় কমপ্লিকেশন হিসেবে ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে। তো এইজন্য হচ্ছে ব্লাডের ডোনার রেডি রাখতে হবে। যেই ব্লাড গ্রুপে সেই ব্লাড গ্রুপের ডোনারের মোবাইল, তার অ্যাড্রেস, মোবাইল এগুলো সেভ করে রাখতে হবে যেন প্রয়োজনে তার কাছে ব্লাডটা নিতে পারে। এছাড়া দেখা যায় যে যে ইসেতে যাবে আম যে সেন্টারে যাবে, সেই সেন্টারে সেই ডক্টরের সাথে তার আগে যদি ২-১ টা ভিজিট থাকে তাহলে সুবিধা হয়। সে তার সবকিছু জানলো। এভাবে করে সে তার প্রিপারেশনটা নেবে এবং যখন তার 37 কমপ্লিট হয়ে যাবে, সে কি করবে? সে একটা ব্যাগও গুছিয়ে রাখবে। যেকোনো ইমার্জেন্সি কন্ডিশন হলে যেন সে হসপিটালে মুভ করতে পারে। এভাবে করে একটা মা তার নিজের প্রিপারেশনটা নিবে হসপিটালে মুভমেন্টের জন্য। যাতে তার ওই সময়টাতে ডিলে না হয়। কারণ আমরা বলে থাকি কি যে একটা আমাদের যে মাতৃমৃত্যু তার জন্য যে একটা ডিলে হয় কিন্তু সেই ডিলে গুলো কি দেখা যায় আমরা ডিসিশনটা নিতে আমাদের ডিলে হয়ে যায় যে আমি কোন সেন্টারে যাব, আমি হসপিটালে যাব না বাসায় থাকবো। এই যে ডিসিশন, এই ডিসিশন নিতেই তার দেরি হয়ে যায়। ট্রান্সপোর্ট খুঁজতে তার দেরি হয়ে যায়, মানে হসপিটালে পৌঁছাতে তার দেরি হয়ে যায়। হসপিটালে পৌঁছার সাথে সাথেই যে আমি ট্রিটমেন্টটা পাবো তা কিন্তু না। কারণ ট্রিটমেন্টটা কিন্তু সাথে সাথেই পাওয়া যায় না। ডক্টর এভেইলেবল থাকতে হবে, সবকিছু এভেইলেবল থাকতে হবে। তখন দেখা যায় ট্রিটমেন্টটা স্টার্ট করতে ডিলে হয়ে যায়। এই ডিলে গুলোর কারণে দেখা যায় যে আমরা অনেক মাকে আমরা হারাই। তাহলে এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি যে আমার ডেলিভারি টাইম চলে আসছে, আমার সবকিছু গুছিয়ে রাখি, তা আমরা যে টাইমটা কোনো ওয়েস্ট না করি, তাহলে আমি মনে করি যে স্মুথলি ডেলিভারিটা পার করতে পারবে সে সুন্দরভাবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা সাধারণত দেখে থাকি আমরা যারা সচেতন আছেন বা যারা শহরে থাকেন, আপনি এখন যে বিষয়গুলাকে গুছিয়ে বললেন বা কি করে রাখতে হবে। আমার যদিও আমার ৩ টা বেবি ইতিমধ্যেই আসলে জন্মগ্রহণ করেছে। কিন্তু আপনি যেভাবে বললেন হয়তো আমি ওইভাবে চিন্তা করেও রাখি নাই। আমার ধারণা ছিল যে আমার কাছাকাছি যেহেতু ঢাকা শহরেই আমরা চলে যাব বা আপনি যে বিষয় যেভাবে বললেন, আমার মনে হয় আমাদের পরবর্তীতে যে দর্শকরা দেখবেন বা যারা দেখবেন তারা এই বিষয়ে আগ থেকেই প্রিপারেশনটা নিয়ে রাখলে যে ঝুঁকিটা এড়ানো যাবে বা ক্ষয়ক্ষতি যে পরিমাণ হওয়ার কথা এর থেকে আমরা অনেকটা রিলিফ পাবো। অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দরভাবে পুরো বিষয়টি বুঝিয়ে বললেন। আচ্ছা একটা বিষয় আমরা দেখি যদিও আ আ এ তুলনামূলক আগের তুলনায় আমরা এটা কম দেখতে পাচ্ছি। যেমন কিশোরী মা আমরা যেটা বলি যে কিশোরী কেউ যদি গর্ভবতী হয়ে যান বা গর্ভধারণ যদি করে ফেলেন, তো এক্ষেত্রে কি সমস্যার মধ্যে উনি পড়তে পারেন বা বাস্তব ক্ষেত্রে আপনি একজন চিকিৎসক হিসেবে আপনার কাছে যখন একজন কিশোরী মা আসে, আপনারা কি প্রতিবন্ধকতা দেখেন বা কমপ্লিকেন্সি মানে কি থাকে? আচ্ছা, ধন্যবাদ। আমরা কিন্তু সবসময় বলি, আমি একজন গাইনোকোলজিস্ট না, একজন মহিলা হিসেবে, একজন গাইনোকোলজিস্ট হিসেবে সবকিছু বা আমরা সবসময় বলি, আমরা কিন্তু বলি যে 18 র আগে কিন্তু বিয়ে দিতে না এবং 20 এর আগে কিন্তু বাচ্চা নিতে নিষেধ করি। এখন কিশোরী কি? কিশোরী হচ্ছে তার বয়সটা হচ্ছে 10 থেকে 19 মানে শিশু থেকে মা শিশু বয়স থেকে তার যে অ্যাডাল্ট বয়স, এই বয়সটার মাঝামাঝি যেই সময়টা, সেই সময়টা হচ্ছে কিশোরী বা টিনেজ। তো
এই সময়টাতে যদি কারো বিয়ে হয়ে যায় এবং সে যদি বিয়ের পরে গর্ভবতী হয়ে যায়, আমরা কিন্তু গর্ভবতী নিষেধ করি। যে এই সময়টাতে বিয়ে হলেও কিন্তু সে যেন গর্ভটা না নেয়। কিন্তু দেখা যায় অনেকেই হয়তো গর্ভধারণ করে আমাদের কাছে চলে আসে। তো এই সময়টা যদি কেউ গর্ভধারণ না করতে চায়, তাহলে কিন্তু আমরা কিশোরী বয়সে যদি গর্ভধারণ করতে না বলি, তাহলে কিন্তু সে কিছু মেজার নিতে পারে। আমি জিনিসটা একটু বলে নেই, যেহেতু এই লাইভে আমি এটা বলার একটা সুযোগ পেয়েছি। তাহলে কিশোরী মেয়েদের তো আমাদের দেশে বিয়ে হয়। বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে, সিলেট বিভাগে কিন্তু কিশোরী মেয়েদের বিয়ে হয়ে যায়। তো কিশোরী মেয়েরা যদি বিয়ে হওয়ার পরে যদি বাচ্চাটা যদি নিতে না চান, তাহলে তারা কি মেথড ইউজ করতে পারে? এটা একটু বলি আগে। দেখা যায় যে তারা হাসব্যান্ড হয়তো কি করতে পারে? পদ্ধতি নিতে পারে। বা হয়তো ওয়াইফ যে কিশোরী মেয়েটা সে পিল নিতে পারে। তাহলে কিন্তু তার হচ্ছে বাচ্চাটা গর্ভধারণ করবে না। অথবা নট প্ল্যান করে কিন্তু আমাদের একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে দীর্ঘমেয়াদী। সেটা ৩ বছর, ৫ বছর এভাবে করেও কিন্তু সে নট প্ল্যানটা ইউজ করতে পারে। তাহলে কিন্তু তার হচ্ছে তার যদি ১৮ তে বিয়ে হয়, ৩ বছর যদি নট প্ল্যান ইউজ করে অবশ্যই সে ২০ এর উপরে চলে যাচ্ছে। তাহলে সে আর কিন্তু কিশোরী গর্ভবতী মা আর হচ্ছে না, টিনেজ মাদার হচ্ছে না, রিস্ক এর মধ্যে পড়ছে না। তো এইভাবে করে কিন্তু সে তার প্রেগন্যান্সিটা এভয়েড করতে পারে। এখন আসি, যদি সে প্রেগন্যান্সি নিয়েই আমাদের কাছে আসে, তার মানে কি সে কিন্তু কিশোরী, তার নিজের গ্রোথই কিন্তু বডির গ্রোথই কিন্তু শেষ হয় নাই। এর মধ্যে তার নিজেরই কিন্তু বাড়ন্ত শরীর। এর মধ্যে তার ভিতরে আরেকটা শিশু বাড়ছে। তখন কি হয়? দেখা যায় এই মাটা যদি গর্ভবতী হয়ে যায়, তার কিন্তু অ্যাবর্শনের রেট বেড়ে যায়। এবং সে যদি দেখা যায় যে এই গর্ভটা নিতে যাচ্ছে না, সে আনসেফ অ্যাবর্শন করে, তাহলে কিন্তু মাতৃমৃত্যু আরেক ধাপ বেড়ে যায়। আর তারপর দেখা গেল যে সে হয়তো আচ্ছা গল্পটা রাখলো, অ্যাবর্শনটা হলো না, আগাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এই মাটা যেহেতু টিনেজ মা, তার নিজেরই ডিমান্ড আছে, তখন দেখা যায় মাটা হয়তো এনিমিক। এই এনিমিয়ার কারণে এর কনসিকুয়েন্স হিসেবে মা এবং বাচ্চা দুজনের উপরেই কিন্তু ঝুঁকি পড়ে। তারপর দেখা যায় এই মাটা যেহেতু টিনেজ মা, তার বডির গঠনটা কিন্তু ঠিক হয় নাই এখনো। এখন একে যখন আমরা দেখা যায় এর আগে হয়তো মানে পানি ভেঙে যায়, তো প্রম হয়ে যেতে পারে। পানি ভেঙে প্রিমেচুর রাপচার মেমব্রেন হয়ে যেতে পারে। প্রম হলেই কিন্তু ডেলিভারি স্টার্ট হয়ে যায়। ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার মধ্যে। তখন কিন্তু প্রিটার্ম ডেলিভারি হয়ে যায়। ছোট্ট একটা বেবি জন্ম নেয়, যেটা হচ্ছে প্রিটার্ম বেবি। বেবিটাও থাকে কিন্তু ডিসম্যাচিউর, বেবিটাও ম্যাচিউর থাকে না। অথবা দেখা যায় যে প্রমটাই বা কেন হচ্ছে, দেখা যায় সে তো ছোট্ট, তার ভ্যাজাইনাইটিস ছিল বা এসটিডি বা আদার কোনো ইনফেকশনের কারণে তার দেখা গেল পানিটা মানে রাপচার মেমব্রেন হয়ে যে প্রমটা হচ্ছে। তো এইভাবে করে এই মাটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। তারপর দেখা যায় তার যেহেতু বডির গ্রোথটাই কমপ্লিট হয় নাই, যখন সে লেবারে যায় তখন লেবারটা প্রলং হয়ে যায়। দেখা যায় লেবারটা প্রোগ্রেস হচ্ছে না। কারণ তার তো বডির যে পেলভিস, বার্থ যে প্লেসটা সেটাই ঠিক মতো ডেভেলপ হয় নাই। এছাড়া দেখা যায় যে আচ্ছা ঠিক আছে প্রলং হলে একসময় দেখা যায় প্রলং হতে হতে অবস্ট্রাটেড লেবার হয়ে যায়। তখন দেখা যায় আমাদের যে অপারেটিভ ইন্টারফারেন্স লাগে, হয়তো তার সিজারিয়ান সেকশন করে বাচ্চাটা বের করতে হচ্ছে। দেখা যায় প্রলং লেবার বা অবস্ট্রাটেড লেবার, দেখা যায় হয়তো আমরা বাচ্চাটাকে অনেক সময় সেভ করতে পারি না। তারপরে দেখা গেল এরপরে দেখা যায় এইসবেরই কনসিকুয়েন্স হিসেবে দেখা যায় যে কি হয়, যে মাটার হয়তো ল্যাকটেশন ফেল হলো বা পিপিএম এ ইনফেকশন হলো, পুরপুরার সেপসিস হলো। এভাবে করে দেখা যায় মাটারও মর্টালিটি মরবিডিটি বেড়ে যায়, বাচ্চাটারও মর্টালিটি মরবিডিটি বেড়ে যায়। এই জন্য আমরা বলি সবসময় যে টিনেজ মাদারকে যেন বা টিনেজ অবস্থায় যেন বিয়ে না হয়, 18 আগে যেন বিয়ে না দেওয়া হয়, 20 এর আগে যেন সে কনসিভ না করে। অগত্যা যদি এটা দিয়ে দেওয়া হয়, তাহলে যেন তারা বাচ্চা না নেয়, তারা যেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেয়। আরেকটা যেটা সোশ্যাল ইফেক্ট পড়ে এই টিনেজ মেয়েদের বিয়ে দেওয়ার কারণে, তারা কিন্তু স্কুল কলেজ থেকে ড্রপ আউট হয়ে যায়। যেটা কিন্তু আমাদের সোশ্যাল একটা বার্ডেন হয়ে যাচ্ছে। একটা মা যদি সুশিক্ষিত হয়, সে তার বাচ্চাকে শিক্ষা দিতে পারবে। আর একটা মা যদি নিজেই স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়, তাহলে তো তার বাচ্চাটার আমি যে কনসিকুয়েন্স বললাম এই জিনিসগুলো ধীরে ধীরে আসতে থাকবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। এবং আপনার শেষ কথাটা ধরেই আমি আসলে কি করতে চাই, যেমন শিক্ষার কথা যেটা যেহেতু আপনি টানলেন, কারণ একজন কিশোরী মা বয়স হয়ে গেলে দেখা যাবে অনেকের এসএসসি পরীক্ষার আগেই হয়তো হয়ে যাচ্ছে, অনেকে হয়তো ইন্টারমিডিয়েট। তো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসলে নিজের যে বুঝ, নিজের জন্য যে বা নিজের বাচ্চার জন্য যে চিন্তা ভাবনাটা, এটা আসলে পরিপক্কতা আসে না। আমরা আশা করব আমাদের এখানে যারা আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যে অভিভাবকরা দেখবেন বা সমাজের অন্য যারা দেখবেন, আপনারা অবশ্যই আপনাদের প্রতিবেশী যারা আছেন সবাইকে এই বিষয়টা নিয়ে ডক্টর নুসরাত আরা ইউসুফ যেভাবে বলেন একটু আপনারা গাইড করবেন। আমরা আশা করব তাহলে অনেকেই এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। আমাদের এখানে বেশ কয়েকটা কমেন্টস আসছে। একটা কমেন্ট যদি আমরা দেখি, হাসান মাহমুদ উনি লিখেছেন সেপ্টেম্বরের 2 তারিখ পিরিয়ড হয়েছে, এর মধ্যে দুই ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে বাচ্চা কনসেপ্ট করেছেন, আমরা 3 মাস পরে বুঝতে পেরেছি।
এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? যেহেতু উনারা ওই সময় করোনার টিকাটা নিয়েছেন। না, করোনার যে ভ্যাকসিনটা সেটা লাইভ ভ্যাকসিন না। লাইভ ভ্যাকসিন হচ্ছে আমাদের বাচ্চাকে এফেক্ট করে। করোনার ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন না। অর্থাৎ করোনার টিকা সে যেহেতু জানতো না করোনার ভ্যাকসিন নিয়েছে, এই ভ্যাকসিনটা তার বাচ্চার উপর কোনো ইফেক্ট ফেলবে না। তবে যদি সে ফার্স্ট ডোজ নিয়ে থাকে, আমরা বলি করোনার ভ্যাকসিন দিবে হচ্ছে সে ১৪ থেকে ৩৪ সপ্তাহ। যেকোনো গর্ভবতী মা করোনার ভ্যাকসিন নেবে ১৪ থেকে ৩৪ সপ্তাহের মধ্যে। এখন সে যদি একটা ডোজ নিয়ে নিল, তখন সে জানলো সে গর্ভবতী, কোনো প্রবলেম নাই। যখন তার সেকেন্ড ডোজটা সে আর নিবে না, সে হচ্ছে যখন তার ১৪ সপ্তাহ বা ১২ সপ্তাহ কমপ্লিট হয়ে ১৪ সপ্তাহে পড়বে বা ১২ সপ্তাহের পরেও ফার্স্ট ট্রাইমেস্টারের পরেও কিন্তু সে সেকেন্ড ডোজটা নিতে পারবে। সময়টা থাকে। তার অ্যান্টিবডি তৈরি হতে কোনো প্রবলেম হয় না। তাহলে আমরা চেষ্টা করব ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা করোনার ভ্যাকসিনটা নিব না। আর কেউ যদি নিয়ে ফেলে তাহলেও কোনো সমস্যা নাই। অতএব এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে এ রহমান আলিশা একটা কমেন্টস করেছেন। উনি লিখেছেন, "নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা।" ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। আপনারা আসলে অনুষ্ঠান দেখেন বলেই আমরা অনুষ্ঠানগুলো কন্টিনিউ করতে পারি এবং আজকে আমাদের 55 এপিসোড। আমাদের এই জার্নিটা আসলে কম না, অনেকদিন থেকেই আমাদের অনুষ্ঠানগুলো চলছে এবং আপনারা সাথে থাকেন বলেই আমরা আসলে অনুষ্ঠানগুলো করতে পারি। মার্জিয়া বিনতে মুস্তাফা আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং উনি একটা কমেন্টস করেছেন। উনি লিখেছেন, "আমার ডেলিভারির ডেট ডক্টর দিয়েছেন জানুয়ারির ২০ জানুয়ারি। গতকাল চেকআপ করে আসছি। আলহামদুলিল্লাহ রিপোর্টের সবকিছু ঠিক আছে। তবে ডক্টর বলেছেন আবার জানুয়ারির ১০ তারিখ যাওয়ার জন্য। এখন আমি একটু বুঝতে চাচ্ছি কোনো সমস্যা না হলে কি ডক্টরের কাছে না গেলে হবে? আমাদের এরিয়া থেকে ডক্টর দেখাতে গেলে প্রায় ২ ঘন্টা জার্নি করতে হয়।" ধন্যবাদ প্রশ্নকারীকে। যেহেতু উনি যেই ডক্টরকে দেখেছে, আমরা সবসময় কিন্তু একটা কথা বলি যে, আপনি যেই ডক্টরকে দেখাবেন, তার উপর আপনার আস্থা, বিশ্বাস রাখতে হবে। উনি যেহেতু আপনাকে যেতে বলেছেন, অনেক সময় তো আমরা সবকিছু রোগীদের কাছে এক্সপ্লেইন করি না। হয়তো দেখা যায় হয়তো বাচ্চাটার গ্রোথ কেমন, হয়তো গ্রোথ একটু কম থাকতে পারে। আবার গেলে হয়তো একটা আল্ট্রা করিয়ে দেখে নিবে যে বাচ্চাটার গ্রোথটা কেমন। যে বাচ্চাটা যে পানির মধ্যে থাকে, ওটাকে আমি বলছি যে লাইকার এমনি, সেই লাইকারটার পরিমাণটা কম থাকতে পারে, বেশি থাকতে পারে। আপনাকে হয়তো কিছু অ্যাডভাইস দিয়েছে। তখন সে হয়তো ফলো আপ এ আবার একটা আল্ট্রা করিয়ে দেখে নিতে পারে যে বাচ্চাটার যে পানিটার মধ্যে থাকে লাইকার এমনি পরিমাণটা বেড়েছে কিনা। অথবা বাচ্চাটার যে পজিশন ছিল, পজিশনটার কোনো চেঞ্জ হয়েছে কিনা। তো এইজন্য আমি মনে করি যেহেতু আপনার ডক্টর যেতে বলেছে, যদি আপনার খুব বেশি কষ্ট না হয়, তাহলে যাওয়াই কিন্তু ভালো। ধন্যবাদ প্রশ্নকারীকে। অসংখ্য ধন্যবাদ মার্জিয়া বিনতে মোস্তফা। আপনি যদি আমাদের অনুষ্ঠানটি দেখে থাকেন, আমরা সাধারণত বলে থাকি যে অনেক ক্ষেত্রে আমরা এই লাইভ অনুষ্ঠানগুলো থেকে অনেক বিষয় আসলে ফিজিক্যালি না দেখলে বোঝা যাবে না। যেহেতু ডক্টর নুসরাত ইউসুফ সাজেস্ট করেছেন, সম্ভব হলে আমরাও আশা করব যে আপনি আপনার যে চিকিৎসক আছেন, চিকিৎসকের কাছে যাবেন। আচ্ছা, আমরা এবং সাথে, সাথে উনি ধন্যবাদ মেমো লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করব আপনি শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনার আরো কিছু মনের মধ্যে কিছু প্রশ্ন থাকে, আমরা আসলে অনেকে হয়তো অনেক সময় লিখতে পারি না বা লিখা হয় না। দেখা যায় পুরো আলোচনাটা যখন আমরা শুনি এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর চলে আসে। আমরা সর্বশেষ আপনার শেষের দিকে আমরা আমাদের অনুষ্ঠানের আছি। আমরা যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো যে, আমরা দেখি যে অনেক সময় বেশি বয়সে কেউ আসলে যদি বাচ্চা নিতে চান, এক্ষেত্রে উনাদের সমস্যাটা কি এবং এইজ রেঞ্জ কত হলে আসলে আপনারা রিস্কি মনে করেন? ধন্যবাদ। আমরা কিন্তু বাচ্চা নেওয়ার appropriate বয়স কিন্তু ২০ এর পরে ২১, ২২, ২৩ এই সময়টাতেই। আমরা কিন্তু ৩০ এর আগেই বলি যে ফ্যামিলি কমপ্লিট করে ফেলতে। আমাদের দেশে কিন্তু আমরা ২ টি বাচ্চা নিতে বলি, ১ টি হলে আরো ভালো। তারপরেও আমরা বলি যে ২ টি বাচ্চাই যেন সে ৩০ এর আগে কমপ্লিট করে নেয়। কিন্তু অনেকে দেখা যায় পড়াশোনা, কেরিয়ার, চাকরি বিভিন্ন কারণে হয়তো কমপ্লিট করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে 35 ৩৫ এর আগে যেন সে ফ্যামিলিটা কমপ্লিট করে ফেলে। ৩৫ এর পরে যেন আর বাচ্চা না নেয়। কেন বলি? কারণ ৩৫ এর পরে এটা একটা কাট মার্জিন। ৩৫ এর পরে কিন্তু মানুষের এমনিও ৩০ এর পরেও কিন্তু মানুষের ফার্টিলিটি কিন্তু কমে যায় 1% হারে। ৩৫ এর পরে কিন্তু আরো ফার্টিলিটি কমে যায়। তো যাই হোক, তো এখন হচ্ছে দেখা যায় ৩৫ এর পরে যদি কেউ বাচ্চা নেয়, ৩৫ এর পরে কি দেখা যায়? কিছু মেডিকেল ডিসঅর্ডার চলে আসে। এটা কাট মার্জিন এইজন্যই বলেছি যে ৩৫ এর পরে কিছু মেডিকেল ডিসঅর্ডার মানুষের মধ্যে চলে আসে। দেখা যায় এই বয়সে হয়তো তার হাইপারটেনশন হচ্ছে, তার ডায়াবেটিস হচ্ছে, তার হার্ট ডিজিজ দেখা দিয়েছে। এই ধরনের বিভিন্ন মেডিকেল ডিসঅর্ডার চলে আসতে পারে। এখন এই মাটা যখন গর্ভধারণ করবে, তার হাইপারটেনশন থেকে কি হতে পারে? তার হচ্ছে প্রি এক্লাম্পসিয়া হতে পারে। প্রি এক্লাম্পসিয়ার জন্য দেখা যেতে পারে যে তার হচ্ছে এপিএইচ হতে পারে, প্লাসেন্টাল সেপারেশন হয়ে যে এপিএইচ হতে পারে, ব্লিডিং হতে পারে।
অথবা অ্যাব্রাপশিও প্লাসেন্টা হতে পারে। এই প্রেগন্যান্সি মাটা যদি প্রেগন্যান্সি অবস্থায় প্রেগন্যান্সি হলে এর সাথে ডায়াবেটিস থাকে, তাহলে প্রেগন্যান্সি ডায়াবেটিস কিন্তু একটা জটিল গর্ভ। তারপরে যদি হার্ট ডিজিজ থাকে তাহলে সেটাও একটা জটিল গর্ভ। তাহলে এই মাটা শুধুই মানে ৩৫ এর পর বাচ্চা নেওয়ার কারণে এই জটিলতাগুলোর মধ্যে পড়ে যাচ্ছে। এছাড়া দেখা যায় ৩৫ এর পরে দেখা যায় বাচ্চা নিলে জন্মগত ত্রুটির সংখ্যাও কিন্তু হার কিন্তু বেড়ে যায়। তাহলে এখানেও একটা রিস্ক থাকে জন্মগত ত্রুটি বাচ্চা হওয়ার। তো আমরা এইজন্য বলি যে ৩৫ এর পরে বাচ্চা নিতে না। তাছাড়া দেখা যায় ৩৫ এর পরে মাল্টিপল প্রেগন্যান্সির সংখ্যাও কিন্তু বেড়ে যায়। ৩৫ এর পরে যে মারা বাচ্চা নেয় তাদের কিন্তু মাল্টিপল প্রেগন্যান্সির চান্স থাকে। তো সেই কারণেও কিন্তু আমরা ৩৫ এর পরে বাচ্চা নিতে বা বেশি এজে বাচ্চা নিতে নিষেধ করি। এছাড়া দেখা যায় কি যে বেশি এজে যদি বাচ্চা নেয় তখন দেখা যায় যে কোনো দেখা যায় অনেক সময় হয়তো তার হচ্ছে সে ওয়ার্কিং লেডি থাকতে পারে বা তার আদার ফ্যামিলি ঝামেলা থাকতে পারে। সে হয়তো ওরকম করে বিশ্রাম নিতে পারছে না। বিভিন্ন ধরনের জটিলতা থাকতে পারে। তখন দেখা যায় তার কিন্তু প্রিম্যাচিউর রাপচার মেমব্রেন হয়ে যেতে পারে। প্রিম্যাচিউর রাপচার মেমব্রেন যদি হয় তাহলে আমি আগেই বলছি এর কনসিকুয়েন্স প্রিটার্ম ডেলিভারি, বাচ্চার ডিসম্যাচুরিটি এটা হতে পারে। বা দেখা যায় বাচ্চা নেয় তখন হচ্ছে জি। বেশি এজে যদি বাচ্চা নেয় তাহলে দেখা যাবে যে তার হয়তো ডেলিভারি ডেট পার হয়ে যাচ্ছে কিন্তু ডেলিভারি পেইনটা উঠছে না। আচ্ছা ঠিক আছে। এটা একটা দেখা যায় যে পোস্ট ম্যাচুরিটি হয়ে যেতে পারে বেশি এজে বাচ্চা নেওয়ার কারণে। অথবা দেখা গেল তার ডেলিভারি লেবার এসে চলে গেল কিন্তু তার প্রলং লেবার হচ্ছে। ডেলিভারি যে কন্ট্রাকশনটা ডেলিভারি যে প্রসেসটা সেটা সুন্দর মতো করে হচ্ছে না। এটার একটা সমস্যা হতে পারে। এছাড়া দেখা যায় কি যে ডেলিভারি হচ্ছে প্রলং লেবার হয়ে তার অবস্ট্রাক্টেড লেবারও হতে পারে। কিন্তু যেহেতু তার অনেকগুলো বাচ্চা সে আগে নিয়েছে, বেশি এজে বাচ্চা নিয়েছে, তার দেখা যায় যে সেকেন্ডারি তার হচ্ছে ক্যাপাবিলিটি ডিসপ্রপোর্শন হতে পারে। তো এইজন্য আমরা তাকে দেখা যায় সেখানে অবস্ট্রাক্টেড লেবার হতে পারে, অপারেটিভ ইন্টারফারেন্স। অবস্ট্রাক্টেড লেবার হলে তো আমাদের অপারেটিভ ইন্টারফারেন্স লাগে। সিজারিয়ান সেকশন করে আমাদের বাচ্চাটা ডেলিভারি করে নিতে হয়। তো এই ধরনের জটিলতার মধ্যে মাটা পড়ে যায়। তো এইজন্য আবার দেখা যায় যে বেশি এজে বাচ্চা নেওয়ার কারণে তার ল্যাকটেশনটাও ফেল হতে পারে। ঠিকমতো সে তার বাচ্চাকে দুগ্ধ পান করাতে পারে না। অথবা তার হচ্ছে যে এই প্রসিডিউরে যাওয়ার কারণে তার ইনফেকশনের চান্স বেড়ে যায়। তার মরবিডিটি তার মার কষ্টটা বেড়ে যায় এবং তার বাচ্চাটারও কিন্তু দেখা যায় যে বাচ্চাটার জন্মগত ত্রুটি হতে পারে যেটা বললাম। বাচ্চাটার যদি প্রিম্যাচুরিটি হতে পারে। বাচ্চাটার প্রিম্যাচুরিটির কারণে দেখা যায় তার যে আদার কনসিকুয়েন্স গুলো সেগুলো চলে আসতে পারে। এই জন্য আমরা বলি যে বেশি বয়সে বাচ্চা নেওয়ার দরকার নাই। যদি আপনার ফ্যামিলি কমপ্লিট থাকে তাহলে বেশি বয়সে বাচ্চা নেওয়ার দরকার নেই। আমাদের দেশে যেমন একটা ট্রেন্ড আছে কি যে তার ২ টা মেয়ে, তার একটা ছেলে লাগবে। ছেলে করে দেখা যায় তো সে হয়তো বেশি বয়সে একটা বাচ্চা নিচ্ছে। বা এটা উল্টাটাও হয়। সবসময় যে ছেলে বলে বাচ্চা নেয় তা না। দেখা যায় তার হয়তো ২ টা ৩ টা ছেলে আছে তার এখন একটা মেয়ে লাগবে। এখন দেখা গেল সেই মেয়ের জন্য দেখা যায় হঠাৎ করে তার মনে হলো যে আমাদের একটা মেয়ে লাগবে। সেটা নেওয়ার জন্য সে বেশি বয়সে বাচ্চা নিল। দেখা গেল সেই বাচ্চাটা হয়তো জন্মগত ত্রুটিওয়ালা বাচ্চা হচ্ছে বা একটা অটিস্টিক বেবি বা আদার কোনো ডাউন সিনড্রোমের একটা বেবি হইছে। তখন সেই মাটার কিন্তু সাফারিংস বেড়ে যায়। তো এইজন্য আমরা বলব যে সময়ের কাজ সময়ে। সময়ের ১ ফোর অসময়ের ১০ ফোর। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি দেখার পরে হাসান মাহমুদ উনি উনার প্রশ্নের উত্তরটি আমরা দিয়েছিলাম। উনি লিখেছেন, আপনাদের আলোচনা শুনে আমরা খুবই সাহস পেলাম। আমরা আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদের কথার উপরে, আমাদের ডাক্তার সাহেবের কথার উপরে আপনি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন বলেই আসলে আপনি সাহস পাচ্ছেন। আপনার প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মার্জিয়া বিনতে মুস্তাফা উনার প্রশ্নের উত্তর দেওয়াতে উনি লিখেছেন, ধন্যবাদ ম্যাম। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আসছি। আমরা একটা বিষয়ে জাস্ট আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো, যদি আপনি একটু বলেন যে সিজার এটা অলরেডি, এটা নিয়ে আমরা একটা প্রশ্নের উত্তর দিয়েছি। একজন যেটা বলছিলেন ১ম নরমাল, পরে সিজার, পরে নরমাল। আর আমরা যদি ওভারঅল যদি আপনি একটু বলেন যে সিজারের পরবর্তী নরমাল ডেলিভারি সম্ভব কিনা, এটা রেশিওটা আমাদের দেশে আপনি একজন চিকিৎসক হিসেবে কিভাবে দেখেন, এবং এটা করতে গেলে কোনো রিস্ক থাকে কিনা, ঝুঁকি কেমন আছে, আর জটিলতা থাকে কিনা? আচ্ছা ধন্যবাদ। আমি আগে বলেছিলাম যে সিজার সিজারের পরে যে নরমাল ডেলিভারি যদি বিবেক আমরা বলি, বিবেকের সাকসেস রেট কিন্তু ভালো। এখন কিন্তু বিবেক বেশ জনপ্রিয়। মানুষের কনশাসনেস বাড়ছে, মানুষ এটার প্রতি মনোযোগী হচ্ছে। আমাদের দেশেও স্বাস্থ্য খাত অনেক ডেভেলপ করে গেছে। সেজন্য দেখা যায় বিবেক কিন্তু এখন হচ্ছে। তো বিবেক হওয়ার জন্য যেই প্যারামিটার গুলো সেই প্যারামিটার গুলো কিন্তু আগে দেখে নিতে হবে। তাহলে সেটা প্যারামিটার গুলোর উপর কিন্তু সাকসেস রেটটা ডিপেন্ড করে। তো প্যারামিটার গুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু সাকসেস রেট ভালো। এখন বিবেক করতে যে
যে জটিলতা কখন বিবেক করা যাবে না বা বিবেক করতে গিয়ে কি জটিলতায় পড়তে পারে বা বিবেক কখন জটিলতায় হতে পারে, সেটা হচ্ছে যদি কেউ বিবেক করতে গেল কিন্তু দেখা গেল যে তার হচ্ছে যে ২ বাচ্চার যে মাঝখানের যে গ্যাপিংটা সেটা হতো আপনার ক্যামেরাটা সম্ভবত অফ ২ হয়ে গেছে। বাচ্চার ক্যামেরাটা একটু মাঝখানের যে গ্যাপিংটা সেটা হচ্ছে ২ থেকে ৪ বছর, অনেক কম সময়। দেখা গেল সেটা হয়তো ১৮ মাস। তাহলে কিন্তু বিবেক ঝুঁকিপূর্ণ। তারপর যে সমস্যার কারণে সে ১ম বার তার সিজারিয়ান সেকশন হয়েছে, সেই কারণগুলোতে যদি সেকেন্ড প্রেগন্যান্সি তে থাকে, পরবর্তী প্রেগন্যান্সিতে, তাহলে কিন্তু বিবেক সেখানে করা অনেক ঝুঁকিপূর্ণ থাকে। কি হতে পারে? মার হয়তো আনকন্ট্রোল ডায়াবেটিস, মার হয়তো আনকন্ট্রোল হাইপারটেনশন, তার প্লাসেন্টাল পজিশনটা হয়তো ঠিক নাই। বা হয়তো তার যে বাচ্চাটা যেই পরিমাণ পানির মধ্যে থাকে সেই পানির পরিমাণটা হয়তো কম, বা বাচ্চাটার গ্রোথ একেবারেই কম। এইসব জায়গায় যদি দেখা যায় সে বিবেক করতে যায়, তখন হচ্ছে যে তার কিন্তু জটিলতা বাড়তে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু বিবেকের জটিলতা রয়েছে। এছাড়া আমি আগে বলেছি যে বিবেকের কিন্তু পেইনটা স্পন্টেনিয়াসলি উঠতে হয়। যদি আমরা বিবেকের পেইনটা যদি আমরা তার ডেট পার হয়ে গেল বা আমরা যদি ইন্ডাকশন দিয়ে যদি আমরা পেইনটা স্টার্ট করাই, তাহলেও কিন্তু সেখানে ঝুঁকি থাকে। এছাড়া বিবেকের যদি আমি আগেই বলেছি যেটা ওয়েল ইকুইপড হসপিটালে করতে হবে। আমি বললাম যে আমি শখ করলাম যে আমি বিবেক করতে চাই বা আমি আমার একটা সিজারিয়ানের পরে আমি নরমাল ট্রায়াল দিতে চাই। কিন্তু সেটা ওয়েল ইকুইপড সেন্টার না হলে কিন্তু করা যাবে না। এছাড়া দেখা যায় কি যে যদি বিবেক যদি করতে হয় তাহলে হচ্ছে তাকে ওয়েল ইকুইপড সেন্টারে যেতেই হবে। তাছাড়া তার যে আদার যে মানে ইস্যুগুলো থাকে, যে মাটার হচ্ছে যে বেশি বয়স হলে হবে না। মাটার একটা মানে বয়স ৩৫ এর নিচে থাকতে হবে। ২ বাচ্চার গ্যাপিং একটা ভালো গ্যাপিং থাকতে হবে এবং তার যে ইনসিশনটা, সেই ইনসিশনটা কি দিছিল সেটা হিস্ট্রি থেকে জেনে নিতে হবে। আগে ইনসিশনটা কি দিছিল? সেই ইনসিশনের উপর কিন্তু ভিভেকটার সাকসেস রেট ডিপেন্ড করে এবং ২ টা সিজারের পরে কিন্তু ভিভেক হবে না। কারো যদি ফাইব্রয়েড থাকে জরায়ুতে তাহলে কিন্তু ভিভেক জটিলতা হতে পারে। বা কারো জরায়ুতে যদি দেখা যায় যে আগে কোনো জটিল অপারেশন হয়েছিল, জরায়ুতে আগের স্কার আছে, সিজারিয়ান সেকশনের স্কার আছে, সেই পেশেন্ট যদি ভিভেকের জন্য আমরা ট্রায়াল দিয়ে থাকি তাহলে কিন্তু সেখানে জটিলতা হতে পারে। জটিলতা কি হতে পারে? জটিলতা দেখা গেল যে এখানে হয়তো যে স্কারটা সেই স্কারটা রাপচার হয়ে টর্ন হয়ে যেতে পারে, রাপচার ইউটেরাস হতে পারে। অনেক বেশি ব্লিডিং হতে পারে। তারপর দেখা যায় যে বিবেকের কারণে বিবেকের ট্রায়ালের সময় বাচ্চাটার অক্সিজেনের ল্যাকিং হতে পারে। অক্সিজেনের ল্যাকিং হলে বাচ্চাটার হয়তো ফিটাল ডিস্ট্রেস হতে পারে। এবং দেখা যায় বিবেকের সময় অনেক সময় দেখা যায় ডেলিভারিটি স্মুথলি হচ্ছে না, প্রলং হতে পারে। প্রলং হলে বাচ্চাটা নিউরোলজিক্যাল একটা প্রবলেম হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো বিবেকের বেলা কিন্তু ঘটতে পারে। যেহেতু এটা একটা ঝুঁকিপূর্ণ জিনিস, এটা ওয়েল ইকুইপড হসপিটাল ছাড়া করা সম্ভব না। মা এবং বাচ্চা দুজনকে কিন্তু মনিটরিং করে এই বিবেকটা করতে হবে। মাকে খুব ক্লোজ মনিটরিং এবং বাচ্চাকে যে আমরা মনিটরিং করি আমরা সিটিজির মাধ্যমে, যে বাচ্চাটার সিটিজির মাধ্যমে মনিটরিং করে কিন্তু আমরা বিবেকটাকে প্রসিড করি। তবে অবশ্যই এটা সাকসেস রেট ভালো। একটা সিজারের পরে অবশ্যই বিবেক করতে পারে যে কেউ যদি তার ওই সিজারিয়ান সেকশনের যে ইন্ডিকেশন গুলো যদি নন রিকারেন্ট হয়, এবং প্রমের জন্য আগে সিজার হয়েছে তাহলে সে কিন্তু অবশ্যই বিবেকে যেতে পারে। তার যদি বাচ্চাটা ব্রিচ ছিল, এই প্রেগনেন্সিতে হয়তো ব্রিচ নাই, তাহলে নট নেসেসারি টু সিজারিয়ান সেকশন, তাহলে সে কিন্তু বিবেকে যেতে পারে। তবে আমি বলবো যে বিবেকে যাওয়ার আগে যে পেশেন্ট বিবেকে যেতে চান সে অবশ্যই সবগুলো জিনিস আপনার ডক্টরকে বলবেন। আপনার যে ডক্টরকে দেখাচ্ছিলেন সেই ডক্টর এবং আপনি দুজনেই যদি এটা আপনি অ্যালাউ করেন তাহলে আপনি বিবেকে যাবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ১ ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করেছিলাম অনুষ্ঠান শেষ করার জন্য। এটা ১ ঘন্টা ওভার হয়ে গিয়েছে এবং সম্মানিত দর্শক আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে ছিলেন পুরো অনুষ্ঠান জুড়ে আমরা ৩ টা ভাগে ডক্টর মুস্তাফা ইউসুফ টোটাল বিষয়টি আলোচনা করেছেন। আমরা ১ম ৩ মাস মাঝখানের ৩ মাস এবং পরবর্তী ৩ মাস এবং গর্ভকালীন সময়ের যে জটিলতা, সিজারিয়ান সেকশন নিয়ে এবং বিভিন্ন যে প্রবলেম গর্ভকালীন সময়ে যে জটিলতা দেখা দেয় টোটাল বিষয়গুলা নিয়েই উনি আলোচনা করেছেন। পাশাপাশি যে সচেতনতামূলক অনেকগুলো কথাই এখানে বলা হয়েছে। আপনারা যারা সন্তান সম্ভবা আছেন বা যারা সামনে প্ল্যান করছেন সন্তান নিবেন, আমরা আশা করব পরবর্তীতেও যখন আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন, দেখলে এখান থেকে আপনারা উপকৃত হবেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু যদি বলতে চান। আমি দর্শকদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আপনারা এখন কিন্তু মহিলারা অনেক সচেতন। আমাদের পিএম মহিলা আমাদের আমাদের অনেক বাংলাদেশের ট্রিটমেন্ট ফেসিলিটি অনেক বেশি মা মানে অনেক দূর এগিয়ে গিয়েছে। তো আমি বলব যে এই ট্রিটমেন্ট ফেসিলিটি এগিয়ে গেলে যদি আমরা নিজেরা ট্রিটমেন্টটা না নিই তাহলে তো হবে না। আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আমি যদি সুস্থ থাকি তাহলে আমার বাচ্চা সুস্থ থাকবে। সেজন্য আমি বলব যে গর্ভবতী মারা আপনারা যখনই
গর্ভধারণ করার প্ল্যান করবেন, আমি ১ম এই শুরু করেছিলাম প্রি কনসেপশনাল কাউন্সেলিং দিয়ে। যদি আপনারা প্ল্যান প্রেগন্যান্সি নেন, তাহলে সবচাইতে ভালো হয়। তাহলে প্রেগন্যান্সির আগেই আপনি একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে কনসাল্ট করে নিবেন। আপনার যদি কোনো প্রবলেম থাকে সেটা এক্সপ্লোর করে নিবেন বা সেটা যদি কারেকশন এর সুযোগ থাকে সেটা কারেকশন করে আপনারা গর্ভধারণ করবেন। এবং গর্ভাবস্থায় অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন পুরোটা সময় জুড়ে। তাহলে আমার কোনো মাকে হারাতে হবে না, কোনো বাচ্চাকে হারাতে হবে না। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আমাদের আজকের ২ জন আয়োজনে। দর্শকের কমেন্টস পড়ে আমরা একদম অনুষ্ঠানটি শেষ করব। কাজল আহমেদ লিখেছেন গুরুত্বপূর্ণ পোস্ট। মোহাম্মদ আল আমিন আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং লিখেছেন নাইস অ্যান্ড ইম্পোর্টেন্ট ডিসকাশন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মানিত দর্শক আপনারা জানেন অনেকেই জানেন যে আমাদের যে যতগুলো অনুষ্ঠান আমরা এর আগে করেছি ডক্টরস অ্যান্ড মেডিসিনে আমাদের অধিকাংশ অনুষ্ঠানেরই নিয়মিত একজন দর্শক ছিলেন, আমাদের উপদেষ্টা ছিলেন, আমাদেরকে সবসময় উপদেশ দিতেন। সিম তুফাইল সামি স্যার কে আমরা হারিয়েছি। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। উনি সবসময় আমাদের অনুষ্ঠানগুলো দেখতেন। সবসময় উনি কোনো না কোনো বিষয়ে কমেন্টস করতেন। আমাদেরকে উৎসাহ দিতেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক যেন উনাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ আসনে আসীন করেন। এবং সম্মানিত দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ডাক্তার নুসরাত রায় ইউসুফকে উনি অত্যন্ত ব্যস্ততার মধ্যেও পরিবারকে রেখে এবং সকালে হাসপাতাল, বিকালে হচ্ছে চেম্বার করেও উনি আমাদেরকে সময় দিয়েছেন। এর জন্য উনার প্রতিও কৃতজ্ঞতা। আমরা আশা করব পরবর্তীতে আবারো কোনো অনুষ্ঠানে উনাকে আমরা পাবো এবং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা তুলে আনতে পারবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।